নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আগামী 10 এবং 11 তারিখের জাংচারে বৃহস্পতি পুনরায় তার নক্ষত্র পরিবর্তন করতে চলেছে এবং মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করছে রোহিণী নক্ষত্র ত্যাগ করে। এবং এই নক্ষত্রে যে বিস্তার সেটা বৃষ এবং মিথুন মিলি আপনারা সকলেই জানেন। এই নক্ষত্রে বৃহস্পতি বক্রী হওয়ার আগে বেশ কিছুদিন ছিল, বেশ কিছুদিন বলতে সেটা 27 ডিগ্রির থেকে সামান্য বেশি কিছু অবস্থান পর্যন্ত ছিল। তারপরে সে বক্রী হয়ে পুনরায় রোহিণী নক্ষত্র পর্যন্ত নেমেছে, 17 ডিগ্রি 1 মিনিট পর্যন্ত ডাইরেক্ট হয়েছে 4 ফেব্রুয়ারি। এরপরে সে তার গতি নিয়ে পুনরায় প্রায় 6 ডিগ্রি 40 মিনিট সে ক্রস, 6 ডিগ্রি 20 মিনিট সে ক্রস করে সে পুনরায় মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করছে। গতবারের ফল এবং এবারের ফলের মধ্যে অবশ্যই প্রভেদ আছে এবং প্রভেদ আছে বলেই বিষয়টি নিয়ে আলোচনা করার প্রয়োজন রয়েছে। এটি হচ্ছে 1 নম্বর। আমি প্রথমে নক্ষত্রের প্রভাব, বৃহস্পতির ওপরে বর্তমানে তার ইম্প্যাক্ট, সার্বিক ইম্প্যাক্ট এবং লগ্নভিত্তিক ফল, 4টে বিষয় আমি কনজিকিউটিভলি আলোচনা করব। কিন্তু তার আগে বর্তমান গোচর নিয়ে একটুখানি বলে দেওয়ার প্রয়োজন আছে। আমি গত অনুষ্ঠানে শেষ আপনাদের বলেছিলাম যে 1 তারিখ মোটামুটি এই এপ্রিল মাসের 1 তারিখ প্রায় রাত্রি 7:30 8টার পর থেকে 17 তারিখ পর্যন্ত এই যে প্রায় 16.5 দিন সময়, এই সময়টা কিন্তু ভালো সময় নয়। ভালো সময় নয় ইন দ্য সেন্স লট অফ জিগজ্যাগ উইল বি কামিং এবং এমন কিছু অপ্রত্যাশিত ফল বা সেটা প্রদান করবে যেটা কিন্তু আমাদের অনেককে বিস্মিত করতে পারে। তার সাথে আমি অনেকগুলো উদাহরণ দিয়ে বলেছিলাম যে মানুষের যে বুদ্ধি বা চেতনা, বুদ্ধি তো অনেক মানে নিচের দিকে, চেতনা কনসেন্স যেটাকে বলা হয় বা মেধা, তো মেধা বুদ্ধির থেকে বেশি। তো সেই মেধা বা তার উপরে হচ্ছে চেতনা, যেটা সোলের অংশ, অংশ মানে সোলের অ্যাকচুয়ালি প্রোক্লামেশন, সেই জায়গাটার না খুব অভাব বোধ হবে এবং তার ফলে আপনারা পৃথিবীব্যাপী এমন কিছু ঘটনা দেখবেন যেখানে কিন্তু মনে হবে যে এই ঘটনাটি তো না ঘটলেই ভালো হতো, বা এটা এরকমভাবে এত কাঁচা কাজ হচ্ছে কেন, যেটা আপনি মানে ওয়ার্ল্ড পলিটিক্সের ক্ষেত্রে দেখুন, মানে গ্লোবাল ফেনোমেনন যেটা আছে, যে আমাদের সারা পৃথিবীর যে বৈদেশিক সম্পর্ক আছে বিভিন্ন দেশের সাথে, তথা আমাদের দেশ যেহেতু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ পৃথিবীর প্রথম 5টা দেশের মধ্যে, সেই হিসাবে আমাদের আমরাও তার মধ্যে ইনভলভ হব এবং বিভিন্ন রকম ঘটনাচক্রে এমন কিছু অদ্ভুত সিচুয়েশন উদয় হবে যে কে কার পক্ষ সমর্থন করে কথা বলছে বা বলছেন না, সেটা নিয়ে একটুখানি দ্বিধাদ্বন্দ্বে পড়তে হতে পারে। আর তো দীর্ঘদিন ধরে কেউ কারুর মিত্র হিসাবে রয়েছে, হঠাৎ করে সে এমন কিছু বিরুদ্ধ মত বা কথাবার্তা বলে দিতে পারে যেটা খুব একটা গ্রহণযোগ্য নয়। আবার উল্টোও হতে পারে, দীর্ঘদিন ধরে কারোর সাথে, কোনো দেশের সাথে হয়তো বা তাদের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে কিছু এনমিটি রয়েছে বা বিরুদ্ধ মত রয়েছে, এনমিটি কথাটা ঠিক নয় এখানে, সেটা হয়তো সম্পূর্ণ সদর্থক কিছু জায়গা তৈরি হতে পারে। তো এইরকম কিছু সিচুয়েশন ঘটবে, সেটা আমি একটুখানি আপনাদের প্রিসাইজলি বলে দিয়ে তারপরে আলোচনায় যাব, কারণ প্রচুর প্রশ্ন এসছে। আজকে আমি যখন অনুষ্ঠান করছি এটা 4 তারিখ রাত্রিবেলা এবং একটু বিরুদ্ধ পরিবেশের মধ্যে আমি অনুষ্ঠান করছি, তাই যদি নর্মালি কথায় যদি খেই হারিয়ে যাই বা যদি
কিছু সমস্যা হয় তাহলে মার্জনা করবেন, আগে থেকে বলে রাখলাম। তো যাই হোক, বর্তমানে বুধ এখন মানে আপনারা যদি এখন কেউ নবাংশ পোস্টিং দেখেন তাহলে নবাংশে দেখতে পাবেন যে 6টি প্ল্যানেট, মানে রাহুকে যদি প্ল্যানেট হিসাবে কনসিডার করা হয় এবং চন্দ্রকে, তাহলে 7টি প্ল্যানেট অ্যাকচুয়ালি একসাথে অবস্থান করবে আগামীকাল থেকে, মানে আজকে শেষের দিক থেকে রাতের। তো তার মধ্যে রয়েছে শুক্র, বুধ তো রয়েছে, তার মধ্যে রয়েছে শনি, রাহু, তার মধ্যে বৃহস্পতি রয়েছে এবং তার মধ্যে মঙ্গলও রয়েছে। মঙ্গল এখন বর্গোত্তম স্টেটে রয়েছে, চন্দ্র এসে প্রবেশ করেছে। তো একটা অদ্ভুত সিচুয়েশনে আমাদের কর্কট রাশিতে 7 জন এসে অবস্থান করছে, যদিও চন্দ্র বেরিয়ে যাবে কিছুক্ষণ পরে বা 5 তারিখ রাতের দিকে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে এতগুলো প্ল্যানেটের একসাথে অবস্থান সেটা মোটেই খুব সুখকর নয়। চন্দ্র বেশি ওয়েট নিয়ে অভ্যস্ত নয়, তার ঘরে যদি এত গ্রহ এসে বসে যায়, সেটা নবাংশ হতে পারে কিন্তু সেটা খুব ভালো। তার মন, আমাদের মন বুদ্ধি অহংকার আমাদের বাইরের আবরণ, তো সেখানে ডিসিশন মেকিং এবিলিটি ভীষণ পোর করে দিতে পারে, বা মানুষ অগ্রপশ্চাৎ চিন্তা ভাবনা না করে কাজকর্ম করতে পারেন, বা সেটা কিন্তু ক্লাস্টার এফেক্টে হতে পারে। এবং মনে রাখবেন, যেহেতু শনি আছে, বৃহস্পতি আছে এবং মঙ্গল আছে, তিনজনই একত্রে কর্কটের নবাংশে বসে রয়েছে, সেই জন্য সমাজের খুব উঁচু স্তর থেকে, উঁচু স্তর মানে যার অথরিটেটিভ ভ্যালিউ আছে, যার কিছু ডিসিশন দেওয়ার ক্ষমতা রয়েছে এবং সেই ডিসিশন মেনে চলতে সমাজের, মানে সমাজ মানে আমি কিন্তু সারা পৃথিবীর সাপেক্ষে বলছি, যেহেতু শনি ইনক্লুডেড আছে, তো তারা সেটা মানতে বাধ্য। কোনো দেশের ধরুন যিনি প্রধান আছেন বা উপপ্রধান আছেন বা কোনো প্রভিন্সের যিনি প্রধান আছেন, এরকম সারা পৃথিবীতেই ডিভিশন আছে, পলিটিক্যাল ডিভিশন, সেই মত অনুসারে সেখানে প্রযোজ্য হবে। কিন্তু কম বেশি কিন্তু সারা পৃথিবীতে এমন কিছু জিনিসের আউটকাম ঘটবে যেটা কিন্তু আমাদের কাছে একটু আনএক্সপেক্টেড। এটা নাম্বার 1। নাম্বার হচ্ছে, মানুষ, প্রথমেই বললাম, মানুষ নিজের কনসেন্সকে হারিয়ে ফেলবে, চেতনা হারিয়ে ফেলবে। তার ফলে সে তার কথা, তার কোড অফ কন্ডাক্ট, তার সব কিছুর মধ্যেই কিন্তু একটু ডিসব্যালেন্স একটা স্টেট তৈরি হতে পারে। বিশেষত যে যত সমাজে উঁচু স্তরে রয়েছে তার ক্ষেত্রে সেই ব্যাপারটা বেশি পরিমাণে ঘটবে। এবং সেটা যেহেতু স্যাটার্ন আছে রাহু যুক্ত হয়ে, সেটা মাস লেভেল পর্যন্ত যে আপিলটা থাকবে, সেই আপিলটার মধ্যে না প্রচুর পরিমাণে ধরুন সে আমি কিছু বলছি, আপনি কিছু বুঝছেন, তার অ্যাকশন হচ্ছে আরেক রকম কিছু, এরকম একটা ত্রিবিধ ধারণা একসাথে তৈরি হবে। হয়তো যিনি বলছেন তিনি ঠিক বলছেন, যিনি শুনছেন তিনি হয়তো শোনার ক্ষেত্রে সমস্যা হতে পারে, উল্টোটাও হতে পারে, আবার তার ফলে যে অ্যাকশন হচ্ছে সেটাও উল্টো হতে পারে। কিন্তু আপনারা সারা পৃথিবীতে যদি এ সময় নজর রাখেন, যারা একটু ধরুন বৈষয়িক খবর রাখে, দেশের খবর তো রাখবেনই, সারা পৃথিবীর খবর রাখেন, তারা এ সময় বহু ঘটনা এরকম দেখতে পাবেন যেগুলো আমাদের নর্মাল চেতনার একটু বাইরের দিকের খবর। এবং অনেক বুদ্ধিমান মানুষ, যারা জ্ঞান বুদ্ধি যাদের অনেক বেশি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের কিছু বিহেভিয়ারাল অ্যাবারেশন লক্ষ্য করা যাবে। তো এটা কিন্তু চলবে 17 তারিখ পর্যন্ত, মানে 17 তারিখ পর্যন্ত এটা খুব ডিপলি চলবে। এবং বিভিন্ন রকম একটা ধরুন অ্যাবারেশন তৈরি হওয়া, জনমত তৈরি হওয়া, অ্যাজিটেশন তৈরি হওয়া, বা ধরুন এমন কিছু নতুন মতাদর্শ তৈরি হওয়া যেটা পুরনো মতাদর্শকে সাথে কনফ্লিক্ট তৈরি করছে, এরকম বিভিন্ন রকম ঘটনা কিন্তু সারা পৃথিবীতে ঘটবার যোগ রয়েছে। বিশেষত এইবার গ্রহণের যে অ্যাক্সিসটা আমি বলেছি আপনাদের, সেটা মোটামুটি ধরুন নিউ ইয়র্ক থেকে, মানে আমেরিকা থেকে শুরু করে, উত্তর আমেরিকায় স্থিত আমেরিকা দেশ থেকে শুরু করে, ইউএসএ থেকে
সেটাকে যদি সোজা টানা হয় সেটা পশ্চিম ইউরোপের ওপর দিয়ে পূর্ব ইউরোপের একদম নিচের দিককে ছুঁয়ে, টার্কির নিচের অংশ ছুঁয়ে, আমাদের ধরুন ইরানের একদম ওপর অংশকে ক্রস করে আফগানিস্তান পাকিস্তানের মধ্যে দিয়ে ভারতবর্ষে প্রবেশ করে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ মায়ানমারের মধ্যে দিয়ে গিয়ে সেটা থাইল্যান্ডের একদম উত্তর অংশের ওপর দিয়ে প্রবেশ করে সেটা কম্বোডিয়া ভিয়েতনাম হয়ে যাবে। এই যে জোনটা রয়েছে, এই জোনের মোটামুটি টেন্টেটিভলি 50 কিলোমিটার উত্তর এবং 50 কিলোমিটার দক্ষিণ, এই যে রেখা যদি একটা টানা হয়, একটা সেমি সার্কুলার রেখা, তাহলে সেটা কিন্তু সেখানে ডিস্টারবেন্সটা বেশি হবে। মানে একদম অপোজিট ফল দেওয়া, মানে যে লোকটা ধরুন আজকে আপনার বন্ধু ছিল কালকে সম্পূর্ণ ভিন্নার্থক হয়ে যেতে পারে এই সময়। এটা আপনারা সব থেকে বেশি লক্ষ্য করবেন। আমি একটা সহজ পদ্ধতি বলে দিলাম লক্ষ্য করার ক্ষেত্রে। আবার খুব ধরুন বিরুদ্ধ মতের কোনো মানুষ আছে, সে হঠাৎ আপনার পক্ষে কথা বলছে, এই ধরনের প্রভাবও আপনারা কিন্তু লক্ষ্য করবেন। এবং তার সাথে বিভিন্ন রকম ডিসিশন মেকিং ইনএবিলিটি, মানিটারি জায়গাকে একদম ব্লক করে রেখে দেবে। কোনো রকম মানিটারি মুভমেন্ট এ সময় হবে না। সমাজের 5 থেকে 7% মানুষ যাদের ছকের মধ্যে অত্যন্ত স্ট্রেংথ আছে, এবং কোনো একটা ছকের মধ্যে অত্যন্ত স্ট্রেংথ অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু পূর্বপুরুষ থেকে আসে। আমি নাম প্রকাশ করছি না, আমাদের ধরুন কলকাতা শহরে একটি ব্যবসায়ী পরিবার আছে, স্বনামধন্য ব্যবসায়ী পরিবার, তারা 7 পুরুষ ধরে কলকাতায় আছে, এবং আজকে কিন্তু কলকাতায় তাদের যথেষ্ট একটা ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে এবং সবাই তাদের নাম জানে। তো এই যে তাদের যদি আপনি কখনো হরোস্কোপ দেখেন, তাহলে তাদের হরোস্কোপের যে স্ট্রেংথটা আপনি দেখতে পাবেন না, সেই স্ট্রেংথের আপনি অন্য হরোস্কোপ দেখতে পারেন, কিন্তু তার হয়তো থেকে তার মেটেরিয়াল গ্রোথ কিন্তু সেই জায়গায় আসেনি। মনে রাখবেন, এটা মেটেরিয়াল গ্রোথ হতে সময় লাগে। আমি গতদিন বলছিলাম যে একটা হরোস্কোপের উপর ডিপেন্ড করে হয় না, সেখানে ফ্যামিলি, তার মান্ডেনের অবস্থান, তার বাস্তুর অবস্থান, অনেক কিছু ডিপেন্ড করে তারপর একটা হরোস্কোপ তার ফুল ফ্লেজেড ফল দেয়। তো তার পেছনে অনেক কাজ আছে, সেই কাজগুলোর ওপর দাঁড়িয়ে 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 বর্তমান প্রজন্মটি তার ওপর দাঁড়িয়ে আছে। তো সেই কাজগুলোকে তো ইগনোর করে দেওয়া যাবে না। সেই কারণে ওই রকম সময়ে বহু মানুষ জন্মেছেন, বর্তমান যিনি ধরুন তার এই পুরো কার্যপ্রণালীকে দেখছেন, তার ব্যবসায়ের সংখ্যাগরিষ্ঠ, তো দেখা যাবে যে তার প্রপিতামহ তারও পেছনের দিকে 1820 থেকে 30 সালের মধ্যে তারা এই তৎকালীন মানে বেঙ্গল প্রভিন্সে এসেছিলেন, অবিভক্ত বেঙ্গল প্রভিন্স, তখন থেকে কাজ করছেন 7 পুরুষ ধরে। 7 পুরুষের পরের ফলটা আমরা দেখতে পাচ্ছি। তো এইগুলোকে মাথায় রাখতে হবে সবসময়। হ্যাঁ, তো যাই হোক, তো এইরকম কিছু হরোস্কোপ ব্যতি রেখে যাদের একটা লেগেসি আছে দীর্ঘদিনের, অধিকাংশ মানুষের মধ্যে কিন্তু এখন প্রচণ্ড কনজারভেটিভ ক্যারেক্টার এসে যাবে। যেরকম করোনার পরে পরে এসে গেছিল, মানুষ প্রথম বুঝতে পেরেছিল যে হাতে কিছু টাকা পয়সা সবসময় থাকা ভালো, যে কোনো সময় ইনসিকিউরিটি একটা স্টেট তৈরি হতে পারে, সেই রকম অনেকটা। এবং তার থেকেও যেটা বড় ব্যাপার, এখন মানুষের মধ্যে সন্দিগ্ধমনা ক্যারেক্টারটা বেশি তৈরি হবে, খুব সাসপিশিয়াস একটা ক্যারেক্টার। সে যদি কখনো দেখে, মনে করুন আমি শেয়ার বাজার দিয়ে বলছি, সে যদি দেখে যে কোনো একটা জিনিসের মার্কেট ভ্যালু বা কোনো কারণে সে কোম্পানির ক্রেডেন্সিয়াল বা কিছু হঠাৎ করে কমে যাচ্ছে, ফট করে সে কিন্তু তার টাকা তুলে নেবে। তার ফলে বাজারে ফ্লাকচুয়েশন হবে এবং মানির ফ্লো কমে যাবে। মানির ফ্লো কমে যাবে মানে তার প্রোডাকশান কমে যাবে। প্রোডাকশান কমে তখনই যখন চাহিদা কমে। তো সব মিলিয়ে কিন্তু একটা ডাউন সাইজিং স্টেট, বা ডাউন সাইজিং বলবো না, মানির ফ্লোটা নেই সোসাইটিতে, যেটা ন্যাচারালি হয়ে থাকে। তার ফলে একটা অদ্ভুত রকমের একটা স্ট্যাগনেশন স্টেট আছে। পয়সা যে একেবারে কারোর কাছে নেই সেটা নয়, আছে, কিন্তু তারা বার করতে চাইবে না। সময় বিভিন্ন রকম কথা বলবে, এবং সেই মানুষই দেখবেন
যে আজকে 4 তারিখ, তো 1 মাস পর থেকে দেখবেন সেই স্টেটের মধ্যে অনেকটা পরিবর্তন এসছে, এবং মে মাস থেকে মোটামুটি পরবর্তী 2-2.5 মাসের মধ্যে পরিস্থিতির মধ্যে প্রায় 55 থেকে 60% পজিটিভ মুভমেন্ট আসবে, যখন সোসাইটিতে ফ্লো অফ মানি হবে এবং মানুষ কিন্তু তার সাথে প্রোডাকশন বাড়বে, মানুষের জব জেনারেশন হবে, তো আবার আস্তে আস্তে নর্মালাইজ হতে থাকবে। তো যাই হোক, এটা আমি জাস্ট বলে নিলাম। এবং যারাই ধরুন গাড়ি ঘোড়া চালান, একটু দূরবর্তী স্থানে যাদের গাড়ির প্রতি শখ আছে, ড্রাইভিংটা যাদের কাছে একটা প্যাশনের মতন, হ্যাঁ, অনেক দূরে চলে যাচ্ছেন গাড়ি চালিয়ে, কোনো অসুবিধা নেই, শুধু চালানোর সময় সজাগ থেকে গাড়ি চালাবেন। এটা আমি জেনারেল বললাম, সজাগ থেকে। এবং শুধু গাড়ি নয়, বাকিদের তো অ্যাক্সেস করাটা সম্ভব নয়, ধরুন যারা প্লেন ওড়ায় সে সমস্ত ব্যক্তিবর্গ আছে, সেটা ফাইটার প্লেন হোক, সেটা কোনো যাত্রীবাহী প্লেন হোক, হেলিকপ্টার হোক, মালবাহী প্লেন হোক, তাদের ক্ষেত্রেও কিন্তু একটু সমস্যা রয়েছে এই সময়। বাট এই সমস্ত সমস্যা 17 তারিখের পর থেকে 28 তারিখ, এই যে 11 দিন থাকবে, 11 দিনের মধ্যে অনেকটা নর্মালাইজ হবে, এবং তারপরে আস্তে আস্তে পরবর্তী 2-2.5 মাসের মধ্যে থিংস উইল বি টেকিং আ অলমোস্ট কোয়াসি নর্মাল স্টেট। এই বলে আমি নর্মাল আলোচনায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন। যারা মনে করুন এই অংশটা শুনতে চান না, তারা দয়া করে, যারা মোটামুটি মন দিয়ে অনুষ্ঠান শোনেন, লার্নার আছেন, তারা এই অংশটিকে একটুখানি মার্ক করে দেবেন, যাতে এই অংশটি অনেকে হয়তো শুনতে চাইবে না, এইখান থেকে শুনবে আর কি। তো মৃগশিরা নক্ষত্রে পুনরায় বৃহস্পতি প্রবেশ করছে। গত বছর 2024 সালে 20 অগস্ট থেকে 28 নভেম্বর পর্যন্ত বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে ছিল, এবং সেটা কি স্টেটে আপনাদের আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে বৃহস্পতি প্রথমে বেশ কিছুদিন মার্গী ছিল, 9 নভেম্বর সে বকরি হয়েছে 27 ডিগ্রির থেকে সামান্য একটু বেশি তে গিয়ে, এবং তারপরে সে পুনরায় বকরি হয়ে আবার রোহিণী নক্ষত্রে প্রবেশ করে গেছে 28 নভেম্বর। তো প্রবেশ করে আরও নিচের দিকে 6 ডিগ্রি নেমেছে। বৃহস্পতি যখন বকরি থাকে তখন মোটামুটি 10 থেকে 10.5 ডিগ্রির মতো নিচের দিকে নামে। অলমোস্ট 3.5 থেকে 3.5 নবাংশ যদি ধারে থাকে তাহলে 4খানা পড়বে, আর না হলে 3টে নবাংশ নিচে নামে। আর শনি নামে 2.5খানা, মানে 2টো অ্যাকচুয়ালি। মনে করুন যদি মিথুনে এসে বকরি হয় শনি, মানে কোনো ঘরে বকরি হলো সেটা মিথুনের নবাংশ, তাহলে শনি নামবে মেষ পর্যন্ত, এর বেশি হয় না যদি ব্রিঙ্কে না থাকে। তো আমাদের মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করছে। মৃগশিরা নক্ষত্র সম্পর্কে প্রথমে বলি। মৃগশিরা আমাদের মহাকাশের 5ম নক্ষত্র। এর বিস্তার আমাদের বৃষ রাশির 23 ডিগ্রি 20 মিনিট থেকে মিথুন রাশি 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। তারপরে রাহু নক্ষত্র আদ্রা শুরু হবে, সেটা একটা অন্যরকম ইফেক্ট আছে, তো সেই নিয়ে আমরা বলবো। তো মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করছে অ্যাকচুয়ালি 11 তারিখ, অফিসিয়ালি 11 তারিখ কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউডে রাত্রির 12টা 10 মিনিটে, অর্থাৎ 10 তারিখ থেকে যখন 11 তারিখ হবে বৃহস্পতি থেকে শুক্রবার, সেই সময় 23 ডিগ্রি 20 মিনিট ক্রস করবে এবং সিংহ রাশির নবাংশে এসে প্রবেশ করবে। তো তারপরে এই নক্ষত্রে থেকেই সে বৃষ থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে, সেটা 15 তারিখ। প্রবেশ করে সে যেই না মিথুনে প্রবেশ করবে সঙ্গে সঙ্গে সে তুলা রাশির নবাংশে প্রবেশ করবে। তো তুলা রাশির নবাংশ, তারপরে বৃশ্চিক রাশির নবাংশ। তো 4টে নবাংশ মৃগশিরা, সবকটা নক্ষত্রেরই তাই। তো মিথুন রাশিতে যে দুটো নবাংশ থাকে সেটা প্রথমটা শুক্রের, তারপরেরটা মঙ্গলের নবাংশ।
তো এই পুরো দূরত্বটা অর্থাৎ বৃহস্পতি মিথুন রাশিতে 6°40' পর্যন্ত যেতে সময় নেবে 14ই জুন রাত্রি 3:06। তারপরে সে আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, যেই নক্ষত্রের বিস্তার মিথুন রাশির 20° পর্যন্ত। সেটা আমাদের আলোচ্য বিষয়ের মধ্যেই আসছে না। আচ্ছা, এই নবাংশের বিস্তার যেটা বললাম যে লিও থেকে স্করপিও পর্যন্ত, যে বৃষর ঘরে আমাদের লিও এবং ভার্গ পড়ে দুটো। এই ভার্গ পর্যন্ত, ভার্গতে এসে বৃহস্পতি বকরি হয়ে পেছন দিকে গিয়েছিল। আর তারপরে যে অংশটা তে থাকবে যখন মিথুনে প্রবেশ করবে, সেটা আলাদা করে তো মিথুনে প্রবেশের ভিডিও বানাবো, সেটা অন্য। কিন্তু এই মুহূর্তে বলে দিচ্ছি, সেটা হচ্ছে 14 তারিখ পর্যন্ত দুটো নবাংশ 3°20 করে। এবার হচ্ছে নক্ষত্রের নর্মাল আকাশে ইফেক্ট, সেটা হচ্ছে 53°20' থেকে 66°40' পর্যন্ত আকাশে তার বিস্তার থাকবে। 3 স্টার কনস্টিলিউশন, 3টে তারা মিলিয়ে তারামণ্ডল তৈরি করেছে এবং হরিণের মস্তকের মতন আকৃতি। মৃগ শিরা, শিরা মানে মস্তিষ্ক, মৃগের মস্তিষ্ক, মৃগ চঞ্চল, মৃগের মস্তিষ্ক। তো এই নক্ষত্রের যে লর্ড, নক্ষত্র লর্ড, সে হচ্ছে মঙ্গল। এবং মঙ্গল এই মুহূর্তে যখন বৃহস্পতি অ্যাবাউট টু টেক দ্য নক্ষত্র মৃগশিরা ফ্রেশ ভাবে নিচ্ছে, তো তখন মঙ্গল কিন্তু নিচ থাকবে এবং মঙ্গল 12 তারিখই শনির মানে নক্ষত্রে চলে যাবে, পুষা নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র। তার মানে একদিনের জন্য দুজনের মধ্যে নক্ষত্র ইন্টারচেঞ্জ আছে, একটা দিন, তারপরেই সে শনির নক্ষত্রে শিফট করে যাবে। তো মৃগশিরা নক্ষত্র মানে সব দিক থেকে, মানে মেটেরিয়াল লাইফ লিড করবার জন্য, মানে আমাদের সেই গুপ্ত যুগের কুমারগুপ্তের যে পলিসি ছিল যে যৌবনে ভোগবাদ এবং পরের দিকে এসে সেই মানুষ আস্তে আস্তে বানপ্রস্থের দিকে যাবে, তো অনেকটা এই নক্ষত্রের প্রকৃতি। অর্থাৎ বর্তমান যে মেটেরিয়াল ওয়ার্ল্ড চলে, সেটা মৃগশিরা নক্ষত্রের কিছুটা অনুরূপ বলা যায়। এই নক্ষত্রের মধ্যে রাজস এবং তামস গুণ আছে, এবং তামস গুণ থেকে যখন কোনো ব্যক্তির ক্রমাগত পতন ঘটতে থাকে, তখন সে যখন নিজেকে সাত্ত্বিক দিকে ট্রান্সফার করে নেয়, তো এই ট্রান্সফারের শক্তি ওই নক্ষত্রের মধ্যে আছে। তো সেই জন্যই নক্ষত্রকে খুব গুণী বলা হয়েছে। ভগবান দশম অধ্যায় নক্ষত্রের মধ্যে সেকে মৃগশিরা হিসাবে স্বীকার করেছে। এই নক্ষত্রের গুণ অত্যন্ত বেশি মেটেরিয়াল যুগের জন্য। ভগবান যখন বলছেন তার কিছুদিন পর থেকে কলিযুগ শুরু হবে, তো সেই কারণে এই নক্ষত্রের গুণাগুণ সম্পর্কে তিনি বলে গেছেন। তো যাই হোক, বোথ মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল মানে কোয়ালিটি এর মধ্যে আছে, কিন্তু যদি গুণ দেখেন তাহলে কিন্তু রাজসিক এবং তামসিক গুণ এর মধ্যে সম্পূর্ণরূপে রয়েছে। তো রাজস গুণ মানে যার মধ্যে রুল করবার ক্ষমতা, জন্য প্রথম নবাংশটাই সিংহের নবাংশ, মানে লিওর নবাংশ। তো দেখুন, লিও থেকে প্রথম 4টে ঘর আছে, অর্থাৎ রবি, দ্বিতীয় ঘর রাজার টোটাল ধনসম্পত্তি, তার প্রোক্লামেশন, তার গুণ, তার ফ্যামিলি, রাজার ফ্যামিলি মানে এন্টায়ার দেশ, যে দেশের মধ্যে সে শাসন করছে। তো ভার্গোর ক্ষেত্র সেই জন্য সবসময় বিস্তৃত। আমি অনেকবার বলেছি যে ভার্গোতে বুদ্ধি অনেক বেশি থাকে, কারণ তাকে ডিফারেন্ট টাইপ অফ পিপলের সাথে ডিল করবার মতন ক্ষমতা তার থাকে। তার পরের অংশ হচ্ছে শুক্র, যে কানেক্টিভিটিকে দর্শায়, এবং সে নর্মাল বুধের ঘর থেকে দ্বিতীয় অবস্থান করছে, অর্থাৎ বুধ যে ঘরে এক্সল্টেড হয় তার দ্বিতীয় ঘর, তো সেখানে বুধ সব থেকে বলি থাকে। এবং চতুর্থ ঘর তার বাড়ি, রাজার কোনো আত্মীয় নেই। হ্যাঁ, সেই বিখ্যাত মেডিয়েভেল সুলতানের বিখ্যাত উক্তি। তো চতুর্থ ঘরে রাজার দ্বাদশ ঘরে সে
নীচ হয়ে যায়। সেই জন্য রাজা বহু ক্ষেত্রে নির্মম সিদ্ধান্ত নেয়, কিন্তু সংখ্যাগরিষ্ঠ প্রজার উদ্দেশ্যে নেয়। অনেক সময় মনে হয় তার সিদ্ধান্ত খুব নির্মম, কিন্তু রাজাকে সবার কথা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হয়। সেই জন্য সে নির্মমতার দিকেও যেতে পারে যদি তার দরকার পড়ে, তো সংখ্যাগরিষ্ঠের ক্ষেত্রে মানে সংখ্যাগরিষ্ঠকে ঠিক রাখার জন্য। মঙ্গলের মধ্যে মানে মানে মাসের মধ্যে ভগবান যখন বলেছে মৃগশিরা, মানে কলিযুগের মানে যেটাকে আমরা বলি ইকুইনক্স পয়েন্ট আর কি, আমাদের যেখান থেকে আমাদের নর্মাল প্রোডাকশন শুরু হয়। আমরা উত্তর অক্ষাংশে থাকি, মোটামুটি গরমের আবহাওয়া আমাদের এখানে প্রায় ধরুন 9 মাসই গরম থাকে, বর্ষাও থাকে তার সাথে। আর 3 মাসের মধ্যে 1 মাস একটু বেশি ঠান্ডা থাকে, 2 মাস হালকা ঠান্ডা থাকে। সেটাও হিমালয় থেকে উত্তরের হাওয়া আসে বলে ঠান্ডা হয়। হিমালয় পর্বত না থাকলে এখানে খুব সামান্য মানের একটা ঠান্ডা পড়তো। 22 ডিগ্রি 30 মিনিটের মতন উত্তর অক্ষাংশে আমরা রয়েছি কলকাতায়। তো এখানে খুব ঠান্ডা, যদি নর্দার্ন দিক থেকে হাওয়া না আসে, আসার কোনো কথাই নয়। তার জন্য এখানের যে নর্মাল প্রোডাকশন ফেজ, অর্থাৎ আমাদের খাদ্য, আমি বারবার বলেছি যে ভারতবর্ষের সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে ভারতবর্ষ ইজ টেকেন টু বি দ্য হার্ট অফ দি ওয়ার্ল্ড। তার কারণ হচ্ছে, যেটা আমাদের অখণ্ড ভারত হিসাবে দেখানো হয় সেটা, তার কারণ হচ্ছে এখানে সব থেকে বেশি খাদ্যের প্রোডাকশন হয়। সারা পৃথিবীর, আমাদের এখানকার আদিবাসিন্দা ব্যতিরেকে সারা পৃথিবীর বহু মানুষ ভারতবর্ষে এসেছে, কেউ ইমপারমানেন্টলি থেকেছে, কেউ পার্মানেন্টলি থেকেছে। তার কিন্তু প্রধান কারণই হচ্ছে এখানের খাদ্যের নিশ্চয়তা। তো এত খাবার পৃথিবীর, এবং প্রায় সব রকম খাবারের প্রোডাকশন হয় এখানে, এত বড় বিস্তৃত আমাদের দেশ। তো এই যে প্রোডাকশন, এই প্রোডাকশনের ফেজটাই শুরু হয় মার্চ মাস থেকে। মার্চ থেকে মোটামুটি সেপ্টেম্বরের শেষ। শীতকালে যে প্রোডাকশন হয়, সেই প্রোডাকশনটা কিন্তু, আমি বারবার বলছি, ভারতবর্ষ কিন্তু মোস্টলি শীতের দেশ নয়। ভারতবর্ষের যে অবস্থান, হ্যাঁ উত্তরে সামান্য অংশ শীত প্রধান আছে। ভারতবর্ষের দুটো কারণে শীত, এক হচ্ছে হিমালয় পর্বতমালার সৃষ্টি, যেটা পৃথিবীর সব থেকে নবীন ভঙ্গিল পর্বত, এবং আমাদের শীতকালে আমাদের মেডিটেরিয়ান ওয়েদারের কিছুটা অংশ পশ্চিম দিকে ঢুকে যায়। আফগানিস্তান পাকিস্তান পর্যন্ত তো পুরোটাই আসে। আমাদের পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরের গুজরাট, পশ্চিম উত্তরপ্রদেশ, দিল্লি, এখানেও ঢুকে যায়, যার ফলে প্রচুর গমের প্রোডাকশন দিয়ে দেয়, ফলের প্রোডাকশন দিয়ে দেয়। আর যেহেতু হিমালয় আছে ওখানে, তো ঠান্ডার ফলে আপেল, নাশপাতি, সে সমস্ত শীত প্রধান অঞ্চলের ফল সেখানে হতে পারে। কিন্তু ভারতের যে সংখ্যাগরিষ্ঠ যে ল্যান্ড যেখানে চাষ হয়, সেখানে কিন্তু আমাদের দেশের মেজরিটি মানুষ যে খাদ্য গ্রহণ করে, অর্থাৎ ডাল, ভাত, তরকারি, সবজি, বা সাউথ ইন্ডিয়ায় ইডলি, ধোসা, সেগুলো চাল থেকেই তৈরি হয় মুখ্যত, সেইগুলোই কিন্তু মেনলি হয়। এবং তার যে প্রোডাকশনের টাইম, সেটা কিন্তু এটাই। ধানও কাটা হয়, দেখবেন আমাদের দুর্গাপুজোর আশেপাশের সময়তেই কাটা হয়, যখন নবান্ন অনুষ্ঠান হয়। তো এই সময় এই নক্ষত্রের অ্যাক্টিভেশন সব থেকে বেশি থাকে। মঙ্গলকে আমি অনেকবার বলেছি যে মঙ্গল ইজ এ সাইন অফ জার্মিনেশন, যার মধ্যে তাপ আছে, আলো আছে এবং জলও আছে। তো সেই কারণে সে আমাদের অঙ্কুরোদ্গমের সাথে যুক্ত থাকে, প্রোডাকশনের সাথে যুক্ত, বেসিক মঙ্গলের মধ্যে। তো মঙ্গল ভূমি, ভূমি মানে সেখান থেকেই প্রোডাকশন হবে, অন্য কোথাও থেকে তো প্রোডাকশন হবে না। তো যার জন্য কি হয়, সমস্ত প্রাণী জগতের মধ্যে একটা র্যাডিক্যাল চেঞ্জ আসে এ সময় থেকে। দেখবেন আপনাদের কাজের ক্ষেত্রে বলুন, মানুষের শীতের যে জড়তা, সেটা কাটিয়ে মানুষ যে তার কাজ শুরু করে, সেই জায়গাতেও হয়। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই যে এই নক্ষত্রের যে প্রধান, মানে যে দেবতা আছে, তিনি হচ্ছেন চন্দ্র। এই নক্ষত্র, এখানে একটা খুব অদ্ভুত আছে, আমি আগেও একবার বলেছিলাম, সেটা একবার রিপিট করে দিই,
এই নক্ষত্রের গুণ কেন আছে? এই নক্ষত্রের মধ্যে অসম্ভব বুদ্ধি আছে, বুদ্ধি আছে, চপলতা আছে, কৌশল আছে, অর্থাৎ যাকে স্ট্র্যাটেজি বলা হয়, বিউটি আছে, কারণ শুক্রের ঘরেও বিস্তার আছে, বুধের প্রথম দিকেও বিস্তার আছে, এবং সে খুব ভালো গেস্টারের মাধ্যমে কোঅর্ডিনেট করতে পারে। কথাবার্তার মাধ্যমে তো পারবে, গেস্টারের মাধ্যমেও পারবে। তার সাথে যেটা আছে সেটা হচ্ছে স্পিড। হরিণকে আমরা কি হিসাবে দেখি? স্পিড। আবার সেই স্পিড বাধারও সৃষ্টি করে, কারণ হরিণের যে সুন্দর শিং আছে, হর্ন যেটা, সেটাই কিন্তু জঙ্গলে অনেক সময় আটকে গিয়ে তার একদম মৃত্যুর জন্য দায়ী হয়ে যায়। কোনো হয়তো মাংসাশী পশু তাকে আক্রমণ করেছে, শিং আটকে যায়। তো অতি হঠকারিতাও কিন্তু এর সাথে কিছুটা যুক্ত আছে, কারণ তামস গুণ এর মধ্যে রয়েছে, এবং খুব চপল হয়। চন্দ্রের গুণ আছে, যেহেতু চন্দ্র এর প্রধান দেবতা। তো চন্দ্রের এখানে একটা ব্যাপার আছে, এবং বৃহস্পতি যেহেতু এই নক্ষত্রকে গ্রহণ করছে, তো গুরু হিসাবে বৃহস্পতির ঘরে, মানে বৃহস্পতির কাছে চন্দ্র যখন শিক্ষা গ্রহণ করতে যায়, তখন মানে মন দ্বারা কিভাবে আমরা মেটেরিয়াল ভাবে কিভাবে চালিত হই, যেখানে আমাদের বুদ্ধি, আমাদের আমাদের বিবেক, আমাদের সব কিছু লোপ পায়। এবং এরা তো সমস্ত গড বা ডেমিগডস, এদের ক্ষেত্রেও সেটা হয়। ভগবান সবাইকে মায়ের আবেশে নিয়ে নেয়, সবাইকে নিয়ে নেয়। সে দেবাদিদেব মহাদেবকেও সে মোহিনীর দিকে ধাবিত করে দিয়েছে, অর্থাৎ সে সবাইকে কন্ট্রোল করতে পারে। সেই জন্যই তিনি ভগবান, ঠিক আছে? তার মধ্যে ষড়গুণ আছে। বাকিরা সবাই দেব দেবী, তাদের লিমিটেশন আছে, সেগুলো একটা পোস্ট। যদিও মহাদেবের পদ যেটা, সেটা কোনো পোস্ট নয়। মহাদেবী এবং মা ভবানীর পোস্ট কোনো পোস্ট নয়, সেটা কেউ হতে পারবে না। কিন্তু বাকি সমস্ত দেবদেবী হচ্ছে পোস্ট। তো কি হয়েছে, যে বৃহস্পতির যে স্ত্রী ছিল, মা আর কি, তারা, তার স্ত্রী, তার সাথে চন্দ্রের একটা প্রণয় সম্পর্ক তৈরি হয়। তো সেই সম্পর্ক তৈরি হওয়ার পরে চন্দ্র যেহেতু টোটালি মনের আবেশ, বারবার কি বলছে, যে ভগবান কি বলেছে, মনকে নিজে বলেছে, মানে মন এত শক্তিশালী, মন মানুষকে দিয়ে যে কোনো কাজ করিয়ে নিতে পারে যদি সে আপনার উপরে একবার এন্ডোর্ড হয়ে যায়। মন, বুদ্ধি, অহংকার। তো অহংকারে রাবণের কি হয়েছিল, সমস্ত পরিবার তার বিনষ্ট হয়ে যাওয়ার পরেও সে কিন্তু তখনও যুদ্ধ করতে করেনি। সে কিন্তু জানতো যুদ্ধের ফলাফল কি হবে, কিন্তু তাও কিন্তু সে নিজেকে আটকাতে পারেনি। সব মন, বুদ্ধি, অহংকার যে জায়গায় পৌঁছায়, এই মন দ্বারা চালিত হয়ে চন্দ্র তাকে পুরো আবেশের মধ্যে নিয়ে নেয়। তার ফলে বৃহস্পতির যে স্ত্রী, সে চন্দ্রের সাথে এটাকে বলে পলায়ন করে। আমরা যে আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন রকম ঘটনার সাক্ষী হই, খবরের কাগজ থেকে বা বিভিন্ন রকম ঘটনা যে আমরা পড়ি, সেটা কিন্তু এখানেও পরিচালিত, অর্থাৎ দেবলোক পর্যন্ত সেটা হয়। সেটা ইন্দ্রের বহু ঘটনা আছে, অসংখ্য ঘটনা আছে, পুরাণ পড়লে সব বোঝা যায়। আমি ছোট করে বলছি আর কি। তো তখন খুব একটা ক্রাইসিস পিরিয়ড, মানে খুব নক্কারজনক পরিস্থিতি আমাদের সমাজে ঘটলেও সেটাকে খুবই নিন্দিত এবং খুবই খারাপ চোখে দেখা হয়। আর তারা তো গড বা ডেমিগডস, তো সেক্ষেত্রে তখন বিভিন্ন মধ্যস্থতায় বেশ কিছুদিন পরে বৃহস্পতির স্ত্রী আবার ফিরে আসেন। কিন্তু যখন তিনি ফিরে আসেন তখন তিনি গর্ভবতী ছিলেন। তো সেই গর্ভবতী থাকা অবস্থাতে যে ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে বৃহস্পতি দেবগুরু সেই সন্তানের পিতৃত্ব নিতে রাজি হয়নি, এবং তাকে বলা হয় তিনি অবৈধ, ইলিসিট। প্রথম কথা তো সে তার শিষ্যের সাথে সম্পর্কের দ্বারা সন্তানের সৃষ্টি হয়েছে, তো সেটাকে স্বীকার করাটা তার পক্ষে অসম্ভব ছিল। আর তিনি যেহেতু
ধর্মের পরকাষ্ঠা, তাকে জ্ঞানের আধার করেছে এই সৌরজগতের মধ্যে। তো সেই হিসাবে তিনি স্বীকার করেননি। তো যাই হোক, সেই সন্তান জন্ম দেয়, যে সন্তানকে আমরা বুধ বলি অ্যাকচুয়ালি। বহু বইতে দেখবেন লেখা থাকে যে বুধের চরম শত্রু হচ্ছে চন্দ্র, কিন্তু চন্দ্রের শত্রু বুধ নয়। এটাই কারণ হচ্ছে যে বুধ তার পিতৃত্বকে ভোগ করতে পারেনি কখনো। বুধকে বালক গ্রহ বলা হয়, চপল গ্রহ বলা হয়, টাইনি গ্রহ বলা হয়, বহু জায়গায় ইউনাক শব্দের অর্থ আছে, যেগুলো আমি বহু অনুষ্ঠানে আপনাদের বলেছি। কিন্তু ফ্যাক্টর হচ্ছে যে বুধের জন্ম এভাবেই হয়েছে, এবং সেই জন্য বুধ বৃহস্পতি সবসময় কেন্দ্রে অবস্থান করে। তো কেন্দ্রস্থান হচ্ছে কর্ম এবং পিতৃস্থান বা গুরুস্থান। সেই কারণে শিক্ষা তো তাকে দিয়েছিল, কিন্তু তার সামাজিক যে সম্মান সেটা সেই মাত্রাতে কখনো আসেনি। এবং চন্দ্র একটা নিমরাজি অবস্থায় ছিল। তো যার পরিপ্রেক্ষিতে এখানে একটা সমস্যার তৈরি হয়। সেই জন্য যখনই মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করে, আমাদের মেটেরিয়াল নিডস বৃহস্পতি অত্যন্ত বাড়িয়ে দেয়। দেখবেন আমি যখন রাহু নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ নিয়ে বলবো সেপারেটলি, তখন এই কথাটার যদি মনে থাকে আবার উল্লেখ করব যে রাহু তো বাড়াবেই, রাহুর তো বেসিক প্রকৃতিই তাই, যে কোনো মেটেরিয়াল ডিজায়ারকে বাড়িয়ে দেওয়া। কিন্তু কোনো প্ল্যানেট হিসাবে মঙ্গলের যে আর দুটো আছে প্ল্যানেট, সেটা চিত্রা আছে, ধনিষ্ঠা আছে, তারা কিন্তু এই পর্যায়ভুক্ত নয়। এটা একমাত্র মৃগশিরার মধ্যে আছে। এবং 1 থেকে 8 নম্বর যে ঘর আছে, আপনাদের অনেকবার বলেছি, এই 1 থেকে 8 নম্বর ঘর হচ্ছে ফুললি মেটেরিয়াল, বিশেষত 1 থেকে 7 ফুললি মেটেরিয়াল। পরবর্তী 5টা ঘরে তারা ভার বহন করে, বৃশ্চিককে যদি আপনি ছেড়েও দেন। তো সেদিক থেকেও এই নক্ষত্রের প্রভাব অত্যন্ত বেশি যখন বৃহস্পতি প্রবেশ করে। তো এই নক্ষত্রের মধ্যে যেটা হয়, প্রথমেই যেটা বললাম যে, এবং এই নক্ষত্রের মধ্যে একটি খল দিক আছে অত্যন্ত, সেটা হচ্ছে সার্পেন্ট, মানে কি বলা হয়, নাগিনী, মেয়ে সাপ আর কি এর সাথে এর প্রাণী হিসাবে যুক্ত রয়েছে। তো মেয়ে মানে কি, মা। মা মানে তার মধ্যে প্রোটেক্টর। দেখবেন যে কোনো প্রাণী হোক, সে তার সন্তান দেওয়ার সময় আগলে থাকে। সাপও দেখবেন তার ডিমগুলোকে আগলে রাখে, এবং ওই অবস্থাতে সে সব থেকে বেশি হিংস্র থাকে। মানুষের মধ্যে কনসেন্স আছে বলে থাকে না, কিন্তু মানুষেও, ঈশ্বর না করুক, এরকম যদি পরিস্থিতি হয়, মা কিন্তু সব থেকে হিংস্র, কারণ তার বাচ্চাকে প্রোটেক্ট করা তার প্রধান ধর্ম। এবং এটা সমস্ত প্রাণীর আছে। কুকুর, বেড়াল, আমরা আচ্ছাদ দেখতে পাই যেখানে বাচ্চা আছে, তার ধারে কাছে গেলে চিৎকার করে। তো সাপেদের মধ্যেও আছে। তো এর মধ্যে না অদ্ভুত ধরনের প্রোটেকশন আপনাকে দেবে, তার সাথে খল প্রকৃতিও দেয় এর মধ্যে। যেটা বলছিলাম যে প্রথম ফেজটা হচ্ছে রাজস, প্রথম ঘর, তারপরের দুটো তামস গুণ, শেষের অংশটাও তামস, কিন্তু তামসের থেকে এটা রিভার্স হয়, কিন্তু চন্দ্র সেখানে নিচ হয়, রিভার্স হয়। মানুষ পতন হতে হতে একটা লেভেলে তো আসে যে আর কত নিচে নামবে, তখন মানুষের একটা বিপরীতধর্মী ফোর্স কাজ করে, যে ফোর্সটা তাকে আবার মোক্ষের পথে নিয়ে যেতে পারে। এই নক্ষত্রের মধ্যে পুরো গুণটা ঈশ্বর দিয়ে দিয়েছে। সেই জন্য মৃগশিরা নক্ষত্রের মধ্যে সব রকম গুণ আছে। যদি তাকে প্রপারলি পরিচালিত করা যায়, সে কিন্তু অনেক দূর পর্যন্ত তার বিস্তার লাভ অনায়াসে করতে পারে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, দুটো ঘরে বিস্তার আছে এই ক্ষেত্রে। প্রথম ঘরটা হচ্ছে নিজের মঙ্গলের নক্ষত্র, এবং ঘরটি হচ্ছে শুক্র। মঙ্গল এবং শুক্রের যদি কখনো কম্বিনেশন হয়, সে কিন্তু সবসময় মানে তার মধ্যে ভোগবাদের চরম জায়গায় পৌঁছায়। দেখুন, আমি অনেকবার আলোচনায়, যারা বহুদিন আলোচনা শোনেন, তারা বলেছি যে 3 জন ভোগ করে, তার মধ্যে রাহু হচ্ছে সব থেকে বড় ভোগ করা, মানে মেটেরিয়াল ভোগ। কিন্তু রাহু ভোগকে টিকিয়ে রাখতে পারে না।
ফলে রাহুর ভোগ কখনো নিবৃত্তি হয় না, রাহুর খিদে কখনো নিবৃত্তি হয় না। মঙ্গল ভোগ করে বলপূর্বক, অ্যাট্রোসিটিসের মাধ্যমে, জোর জবরদস্তি ভোগ করা, কেড়ে নেওয়া, কারুর প্রাপ্য জিনিসকে নিয়ে নেওয়া। সেটা দেখবেন এই যে যুদ্ধ বিগ্রহ যত হয় সেটা কিসের জন্য হয়? মুখ্যত হয় দু দেশই কোনো একটা কমন জায়গাকে বলছে সেটা আমার জায়গা, তো তখন তারা পরস্পর শক্তি পরীক্ষায় নেমে পড়ল এবং সেখান থেকে অগণিত নিরীহ মানুষের প্রাণ গেল, কেউ সারা জীবনের মতো পঙ্গুত্ব পেল, কেউ তার পরিবারকে হারালো, কেউ সব কিছু হারালো। কিন্তু আলটিমেটলি বোন অফ কন্টেনশন কি? জমি। সেটা দেখবেন আমাদের আশেপাশের অনেক সময় বাড়িতেও পাঁচিল তোলা নিয়ে, বা ধরুন ছোটোখাটো একটা গাছের পাতা কারুর বাড়িতে গিয়ে পড়লো, সেই নিয়েও গন্ডগোল হয়। অর্থাৎ মঙ্গল সবসময় দঙ্গল করাই ওর কাজ, ওর শুধু নামটা মঙ্গল, অ্যাকচুয়ালি অমঙ্গল। যে জিনিস আপনার মধ্যে বিরোধাভাস তৈরি করবে, দাম্ভিক প্রবণতা তৈরি করবে, মানসিক শান্তি নষ্ট করবে, সেই জিনিস কি করে হয়? সেই জন্য চতুর্থ স্থানে এসে মঙ্গল নীচ হয়ে যায়। কিছুদিন আগেই আপনাদের বলেছি যে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির ঘরে মঙ্গল নীচ। তার মানে কখনো পিস দিতে পারবে না, ও আপনাকে দেবে, দিয়ে পর মনে হবে আবার আমি ওইটুকু অংশ। বহু মানুষের মধ্যে দেখবেন যে জমি জমা, প্রপার্টি কেনার মানসিকতা আছে, বিভিন্ন রকমভাবে সে প্রপার্টি বৃদ্ধি করে, কি উদ্দেশ্যে করছে, কেন করছে, তার কাছে কিন্তু অ্যাকচুয়ালি কোনো পারপাস নেই, কিন্তু সে করে যাচ্ছে। এরকম সমাজে বহু মানুষ দেখবেন আছে। তো এইরকম থাকে কিন্তু তার মধ্যে নেশা। সেটাই যখন কোনো একজন রাষ্ট্রপ্রধানের মধ্যে চলে যায় তখন সেটা যুদ্ধ পর্যন্ত অগ্রসর হয়ে যেতে পারে, উল্টো দিকেও যদি সেরকমই কোনো প্রকৃতির লোক থাকে। তো এটা হচ্ছে মেন ব্যাপার। তো এর মধ্যে ভোগ করার প্রবণতা ভীষণ তৈরি হয়। অর্থাৎ বৃষ রাশিতে যখন বৃহস্পতি যে দুটো নবাংশে, অর্থাৎ 11 তারিখ থেকে, মানে 11 তারিখ যখন সকাল হবে সেদিন থেকে সামনের মাসের 15 তারিখ পর্যন্ত, মে মাসে, এই সময়টা ভোগবাদ অত্যন্ত বেড়ে যাবে। তার একটা অন্য দিক থেকে, অ্যাঙ্গেল থেকে বলছি, আমাদের জীবনটাকে গত 5 মাস ধরে টোটালি প্ল্যানেট কনফাইন্ড করে রেখেছে। আপনি র্যান্ডাম কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন, খুব রেয়ার, হয়তো 100 জনের মধ্যে 2 জন আপনাকে বলতে পারে যে না আমি মোটামুটি ঠিকই আছি, কিন্তু 98% মানুষই বলবে আমি ঠিক নেই এবং আমি বেশ গন্ডগোলের মধ্যেই রয়েছি। বিভিন্ন রকম টুইস্ট অ্যান্ড টার্ন, তার ছকের প্রকৃতি, প্যারামিটার, হাতের অবস্থান, সব কিছু নিয়ে কতটা তার মধ্যে ড্রিফটিং হয়েছে সেটা বোঝা যাবে। এই যে 5 মাস পরে সিচুয়েশন যখনই কিছুটা চেঞ্জ হবে না, মানুষের মধ্যে একটা সবকিছু কে আগে দৌড়ে গিয়ে নেবে, ঠিক সেরকম একটা প্রকৃতি তৈরি করবে। সেটাও একটা উল্টো দিক থেকে পজিটিভ, মানে এই ব্যাপারটাকে ইনস্টিগেট করা, সেটা কিন্তু এই সময় সংগঠিত হবে। এটা 1 নম্বর। এবং মঙ্গল শুক্রের আরেকটা জিনিস আছে, ইললেজিটিমেসি, অবৈধতা। সেটা যে কোনো জিনিসের ক্ষেত্রে হতে পারে, বিশেষত অপোজিট জেন্ডারের ক্ষেত্রে হয়। সামাজিক বিশৃঙ্খলা বা সমাজের যে ইনস্টিটিউশন, যেটা আমাদের সমাজটাকে একটা আপাতভাবে অন্তত অ্যাপারেন্টলি টিকিয়ে রাখতে সাহায্য করে, অন্তত কলিযুগের এই স্টেটে এসেও, সেখানেও কিন্তু এরা বিশৃঙ্খলা তৈরি করে। অনেক সময় কনস্যাঙ্গুইনাল রিলেশন তৈরি করে, অনেক সময় সেটা সমাজে বা পরিবারের মধ্যে বিভিন্ন বিরোধাভাস তৈরি করে, পরিবার ভেঙে যায়, আমি এই স্টেটও দেখেছি। এটা একটা। এবং ভোগবাদটা চরমে চলে যায় এই ফেজে। যারা ইনটক্সিকেশন আছে, বিভিন্ন রকম বন্ধু বান্ধবদের সাথে আড্ডা, যারা একটু বহির্মুখী, দেখা যাচ্ছে বাড়িতেই ফিরছে না, সারাদিন আড্ডাই দিচ্ছে, কাজের পরেও আড্ডা দিয়ে হয়তো অনেক রাতে বাড়িতে ফিরে, এরকম ধরনের, আবার রাত্রিবেলা মোবাইল নিয়ে বসে গেল, এরকম, মানে আপনাকে ডিফ্লেক্ট করে রাখবে অন্যদিকে। আর সেই মঙ্গলই, সেই বৃহস্পতি যখন বুধের ঘরে ঢুকবে 15 তারিখের পরে, তখন হচ্ছে অনুসন্ধিৎস, কিউরিওসিটি। এবং সেই কিউরিওসিটিটি কিন্তু কজলেস কিউরিওসিটি বহু ক্ষেত্রে, যেটা পেয়ে আপনার কোনো লাভ নেই, কিন্তু তবুও আপনি সেদিকে দৌড়ানোর চেষ্টা করবেন। এই ধরনের একটা আপেক্ষিক
নিম্ন রুচি বা নেগেটিভ মানসিকতা কিন্তু তৈরি করে। সেটা আমি পরে বলবো, আমি জাস্ট একটা হিন্ট দিয়ে রাখলাম। আর মানে আমি এরকম বহু মানুষকে দেখেছি যে পাশের বাড়িতে হয়তো কোনো গন্ডগোল ঘটছে, সেই মানুষ সেই গন্ডগোল শোনার জন্য এত তার মানে এক ধরনের পারভার্সন এসে গেছে যে আমাকে শুনতেই হবে তার কি কথা হচ্ছে। তার জীবনের সাথে তাদের কথাবার্তার কোনো যোগসূত্র নেই, তার মধ্যে তৈরি হচ্ছে। বা আমি খুব একটু অপ্রাসঙ্গিক উদাহরণ দিয়ে বলছি, অনেক সময় দেখবেন খুব আমাদের সমাজের মধ্যে খুব প্রচলিত একটা ব্যাপার, বিবাহের পরেই খুব ন্যাচারালি অ্যাডজাস্টমেন্টের একটা খুব বড় সমস্যা হয়। কারণ একটি মেয়ে একটি অন্য পরিবার বা কালচার থেকে আসে একটি অন্য পরিবারে, এবার মানিয়ে নিতে যার যেরকম প্রকৃতিগত ব্যাপার থাকে সেটা একটু সমস্যা ঘটে। সেক্ষেত্রে দেখবেন যে ডেনিগ্রেশন করা, যাদের মধ্যে ব্যাপারটা খুব প্রকটতা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে শাশুড়ি মা তার বৌমার যতদূর পর্যন্ত দুর্নাম করা যায় করতে পারে সে করছে। হয়তো তার অপর একটি মেয়ে আছে, সেই মেয়েটি যদি সেই কাজ করে সেক্ষেত্রে কিন্তু সে পুরো উল্টো ভূমিকা নিচ্ছে, সেক্ষেত্রে তাকে সাপোর্ট করছে। আবার যে বৌমা এসেছে সে তার শাশুড়িরও কিন্তু ডেনিগ্রেট করছে। এখানে কে ভালো কে খারাপ আমি যাচ্ছি না, এই ধরনের প্রকৃতি তৈরি করে। দিজ আর টু সাম এক্সটেন্ট শ্যাবি ক্যারেক্টার। যদিও এটা বেশি দিন থাকবে না, খুব হাই ভেলোসিটিতে থাকবে বৃহস্পতি, তো 1 মাসের মধ্যে ইট উইল বি সারপাসিং, কিন্তু তাও হাই ভেলোসিটিতে থাকলেও কিন্তু ফল দেবে। কারণ বারবার বলছি, মৃগশিরা ভীষণ অ্যাক্টিভ নক্ষত্র, ভীষণ অ্যাক্টিভ। রবির নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র, আর শনির নক্ষত্র 49 বছরের পর ভীষণ অ্যাক্টিভ নক্ষত্র, আর প্রথম দুটো জন্ম থেকেই অ্যাক্টিভ নক্ষত্র, তো তার ফল দেবে। এবার বৃহস্পতির ওপরে তার কি ইফেক্ট পড়বে সেটা আপনাদের জাস্ট একটু বলে দিই। সেটা হচ্ছে, বৃহস্পতি ইজ এ প্ল্যানেট অফ উইজডম অ্যান্ড নলেজ। তার মধ্যে মেটেরিয়াল নলেজও আছে, স্পিরিচুয়াল নলেজও আছে, দুটোরই অ্যামালগামেশন আছে। এবং আমাদের যে স্পিরিচুয়ালিটির যে ভিত্তিপ্রস্তর সেটা বৃহস্পতি তৈরি করে দেয়, তারপরে শনি সেটাকে টেক ওভার করে নেয় ম্যাটারটাকে পুরোটা। তো আমাদের যত রকম ডিজায়ার, দয়া, মায়া, মমতা, মাতৃত্ব, গুরু, মাস্টারমশাই, দিদিমণি, টিচার আর কি যারা আছেন, যে কোনো স্তরে হোক, সে একদম প্রাইমারি থেকে কলেজে পড়ান, তারপরে হচ্ছে কোনো প্রিচার, কোনো ধর্মপ্রচারক, কোনো ব্যক্তিবর্গ, এই সমস্ত কিছু ডিপেন্ড করে। এবং প্রায় আমাদের যে মেটেরিয়াল নলেজ, এটা আমি বলছিলাম, ইন অ্যাডিশন টু উইজডম, এবং আমাদের যত রকম বলে না যে ঐশ্বরিক প্রেম, প্লেটনিক লাভ যেটাকে বলে, সেই ধরনের পরকাশটা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি সন্তানের কারক, কালপুরুষের পঞ্চম ভাবের কারকতা বৃহস্পতি বহন করে। পঞ্চম ভাব আমাদের সমস্ত রকম ডেভেলপমেন্টকে নির্দেশ করে। পঞ্চমের পঞ্চম কি হয়? বৃহস্পতির নিজের মূল ত্রিকোণের ঘর, কালপুরুষের। তো সেখান থেকে আমাদের সন্তান, একের বেশি সন্তান, একজন মানুষ ছিল, সে বিবাহ করলো, 2 জন মানুষ হলো, সেখান থেকে সন্তান সৃষ্টি হলো 3 জন, বা আরেকটি সন্তান হলো 4 জন, তো একটি মানুষ থেকে 4 জন মানুষের সৃষ্টি হলো। তো এই যে নাম্বার বৃদ্ধি, সেটাও বৃহস্পতির সাথে যুক্ত। এবার নাম্বারের সাথে নলেজ আছে, সংসারটা চালাতে মানি লাগবে, তার কিছু কাজবাজ লাগবে, থাকার জন্য একটা বাসস্থান লাগবে। আপনি দেখুন একটা একটা করে অ্যাড হচ্ছে কিন্তু ম্যাটেরিয়াল জিনিস। দিজ আর অল রিলেটেড টু জুপিটার। যদি অ্যাজ এ হোল বলা যায়, এর মধ্যে অনেক ছোট ছোট প্রকোষ্ঠ আছে, কিন্তু আপনি যদি একদম বার্ডস আই ভিউ দেখেন, তাহলে কিন্তু সব কিছুর সাথেই জুপিটার যুক্ত। এবং অল দিস থিংস আর কামিং ফ্রম নলেজ। আপনি যাই করুন না কেন, যে কোনো ধরনের কাজ করুন, সেই কাজের জন্য কিন্তু আপনার একটা শিক্ষা দরকার। সেই শিক্ষাটাই মানে হচ্ছে মেটেরিয়াল এডুকেশন, মানে বৃহস্পতি।
গুরুর থেকে আপনি পেয়েছেন, সেটা মানে যেভাবেই হোক আপনার জীবনকে নির্বাহ করবে। সেই যখন মঙ্গলের নক্ষত্র হবে, মঙ্গল মানে ন্যাচারালি মঙ্গল মানে হচ্ছে গতি, মঙ্গল মানে থ্রাস্ট, মঙ্গল মানে বেগ, মঙ্গল মানে বল, মঙ্গল মানে শক্তি, এনার্জি, অ্যাগ্রেশন, অবস্টিনেন্স, নেগেটিভলি অল্টারকেশন, বা ধরুন বলা যেতে পারে এক ধরনের টিকে থাকার ক্ষমতা, এক ধরনের বলা যেতে পারে কোনো একটা খুব প্রতিকূল পরিবেশের সাথে নিজেকে যোজা, নিজের যে প্ল্যাটন আছে তাকে না ছেড়ে দেওয়া, নিজের পোস্ট না ছেড়ে, জন্য সোলজার কখনো রিট্রিট করে না, যত প্রতিকূল পরিবেশে হোক সে দেশের জন্য কিন্তু সব সময় লাস্ট ম্যান স্ট্যান্ডিং, সে কিন্তু দাঁড়িয়ে থাকবে। এটি হচ্ছে মঙ্গলের বেসিক প্রকৃতি, অত্যন্ত সাহস, বল, অত্যন্ত প্রতিকূল কঠিন কাজ যেটা আমাদের মতন সাধারণ মানুষ করতে পারবে না, সে কিন্তু করতে পারবে। খুব দৃঢ়তা, ভীষণ দৃঢ়তা। এই সমস্ত কিছু যখন বৃহস্পতির সাথে কম্বাইন্ড হবে ওভার দ্য সাইন অফ টরাস, যেটা আমাদের ফুড ফ্যামিলি ফিনান্সের ঘর ন্যাচারালি, তো অবভিয়াসলি সেখানে এনহ্যান্সমেন্ট দেবে একটা লেভেল পর্যন্ত। যদিও নক্ষত্রের যে অধিপতি মঙ্গল সে নীচ রয়েছে, তাহলেও সে যখন শনির নক্ষত্রে চলে আসবে এবং শনি নিজেও 28 তারিখের পরে শনির নক্ষত্রে চলে যাবে, তো মঙ্গল কিছুটা তো রিলিভড হবে সেখানে 12 ডিগ্রি চলে যাওয়ার পরে। যদিও বলা হয় কর্কট রাশি 28 ডিগ্রি পর্যন্ত মঙ্গল নিচ থাকে, তো অ্যাকচুয়ালি 16-17 ডিগ্রির পরে মঙ্গল কম্পারেটিভলি কিছুটা তার আগের শক্তি ফিরে আসে। তো যাই হোক, এই দু ধরনের গুণের কম্বিনেশনের ফলে মঙ্গল কিন্তু সব দিক থেকে সমাজের মধ্যে একটা গতি সঞ্চার করার চেষ্টা করবে, এবং যে ঘরে এই ঘটনা সংগঠিত হচ্ছে সেই ঘরের যে ডিসপোজিটর সে হচ্ছে শুক্র। সেই ডিসপোজিটর বকরি হয়ে বসে আছে 13 তারিখ পর্যন্ত। 13 তারিখের পরে সে মার্গী হয়েই এক্সস্ট হয়ে যাবে। তার যে এক্সর্শন পিরিয়ডটা থাকবে সেটা অ্যাকচুয়ালি থাকবে 7 দিনের মতন। তো 13 থেকে 20 আমি দেখবেন আমার মান্থলি যে অনুষ্ঠান আছে সেখানে প্রত্যেককেই বলেছি 20-21 তারিখ পর্যন্ত জায়গাটার মধ্যে খুব একটা ডিভিডেন্ড সাম স্টেট কিন্তু অলমোস্ট নেই। বাট ইন স্পাইট অফ দ্যাট আপনারা 17 তারিখ পর্যন্ত এর মানে এই অবস্থানের যে নেগেটিভিটি আছে সেটা কিন্তু থাকবে, যেটা আমি একদম শুরুতেই আপনাদের বললাম। তার ফলে এই ডিসপোজিটার যখনই কম্পারেটিভলি বেটার হবে এবং 24 তারিখ শুক্র অ্যাকচুয়ালি তার নবাংশ শিফট করবে 24 আর 25-এর মধ্যেখানে, তো সে কিন্তু 3 ডিগ্রি 20 মিনিট ক্রস করে শনির নক্ষত্রে প্রবেশ করবে এবং সিংহ রাশির নবাংশেও প্রবেশ করে যাবে। সঙ্গে সঙ্গে কিন্তু শুক্র উইল বি গেটিং মোর অ্যান্ড মোর অ্যাক্টিভ। বুধ তার আগেই হয়ে যাবে, বুধের নিজ ভঙ্গ হয়ে যাবে 17 তারিখের পর 18 তারিখ থেকে। তো যার ফলে কিন্তু সমাজের মধ্যে একটা ন্যাচারাল গতিশীলতা তৈরি করবে, খুব ন্যাচারাল, এবং রবিও ঢুকে যাবে তার এক্সল্টেড স্টেটে। তো সব মিলিয়ে পজিটিভ রেজাল্টস উইল বি কামিং এই ঘটনাটা ঘটার পরে। কি হবে না, এর ফলে ট্রেড, যেটা এক্সপোর্ট ইম্পোর্ট আছে, এনার্জি মুভমেন্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের যেটা সিকিউরিটি কনসার্ন যে সমস্ত ম্যাটার আছে, পার্শ্ববর্তী অনেক দেশ বা সারা পৃথিবীতে অনেক দেশ, মিডল ইস্টে তো অধিকাংশ দেশই কিন্তু একটা বোন অফ কন্টেনশনের মধ্যে রয়েছে, হ্যাঁ, এবং খুব একটা যেটা আমি শুরুতেই বলছিলাম যে বিশ্বাসহীনতার একটা জায়গায় রয়েছে, একে অপরের প্রতি ট্রাস্ট নষ্ট হয়ে গেছে, যে তার সুবিধা মতো কারোর সাথে কোলাবোরেশন তৈরি করছে এবং প্রত্যেকেই একটু ডিফেন্সিভ এবং কনজারভেটিভ রয়েছে। যত শক্তিশালী হোক না কেন দুম করে প্রথমে সে জড়াতে চাইছে না কিছুতে।
তো এই যে স্টেটগুলো রয়েছে, জড়ানোর প্রয়োজনও নেই কোনো, ব্যাপারটা যদি টেবিলে বসেই মিটে যায় তো যুদ্ধ করে কোনো লাভ নেই। তো সেই জায়গাটাতে কিন্তু পজিটিভ ইফেক্ট দেবে। এবং যাদের বয়স মোটামুটি 29 থেকে 53-র মধ্যে আছে তারা কিন্তু বেশি ফল পাবেন। এই নক্ষত্রের খুব অ্যাক্টিভ বয়স এটা। আপনি এডুকেশন, ফিন্যান্স, ট্রাভেলিং, হ্যাঁ, আমাদের মিডিয়া, প্রিন্ট হোক, ইলেকট্রনিক হোক, এই সমস্ত ক্ষেত্রে, তার সাথে হচ্ছে হিলিং প্রফেশন, যেরকম অ্যাস্ট্রোলজি মনে করুন একটা কোয়াসি হিলিং প্রফেশন, সেরকম, বা ধরুন যারা একদম ইটার্নাল কোনো স্পিরিচুয়াল প্রিচার, সেই রকম ব্যক্তিবর্গ যারা আছেন, সেই সমস্ত মানুষ কিন্তু অত্যন্ত ভালো ফল এটা পাবে। এই নক্ষত্রের মধ্যে একটা বিশেষ গুণ কিন্তু স্পিড বা গতি। এই নক্ষত্র কিন্তু গতিকে এক্ষেত্রে মানে এক্সগ্যাগারেট করবে আর কি, পরিষ্কার ভাষায়। তার ফলে আমাদের সমাজের মধ্যে প্রথমেই যেটা বললাম যে একটা যে কনফাইন্ড স্টেট হয়ে গেছে, একটা বদ্ধতা হয়ে গেছে, সেই বদ্ধতাটাকে কিন্তু জাগ্রত করবার চেষ্টা করবে অনেক বেশি। চন্দ্র হচ্ছে এমন একটি দেবতা আমাদের, তো সে কিন্তু সবসময় দেখবেন মাতা দেখবেন তার সন্তানকে সবসময় একটা টিপ পরিয়ে দিল, সুন্দর পোশাক পরিয়ে দিল, বিশেষত বয়স যদি টেন্ডার থাকে তাহলে তো অবশ্যই করে। শুক্রের মধ্যে যে উগ্রতাটা আছে, চন্দ্রের মধ্যে সেই উগ্রতাটা নেই। তো এই যে স্নিগ্ধতা, এই স্নিগ্ধতা বা যে কোনো ভালোবাসার মধ্যে যে পবিত্রতা, সেটা কিন্তু চন্দ্র ভীষণভাবে বহন করে। তো সেটাও কিন্তু অনেকটা এনহ্যান্সড হবে। যদিও আমি বারবার বললাম এর কিন্তু কিছু নেগেটিভ দিকও আছে। খানিকক্ষণ আগেই বলেছি মঙ্গল শুক্রের যোগে যেটা তৈরি হবে, বিশেষত মঙ্গল যে 7ই জুন পর্যন্ত যে চন্দ্রের ঘরে অবস্থান করবে, তার অন্তত লাস্ট 15 ডেজ আগে পর্যন্ত, মানে মে মাসের প্রায় ধরুন 22-23 তারিখ পর্যন্ত এই এফেক্টটা কিন্তু বজায় থাকবে। তার ফলে বর্তমান যে এফেক্ট মানুষের মধ্যে, তার ফিগার সম্পর্কে, হয়তো খুব মোটা হয়ে যাচ্ছে, সে ব্যায়াম করে রোগা হলো, খাদ্য কন্ট্রোল করে রোগা হলো, বা ধরুন কেউ মনে করছে যে আমার চেহারাকে আরো সুন্দর করা দরকার, চুল সুন্দর করা দরকার, পোশাক সুন্দর করে পরা দরকার। তো মানুষের মধ্যে একটা সেন্স অফ বিউটিফিকেশন কিন্তু এই সময় তৈরি হবে। মৃগশিরা ইজ আ নক্ষত্র। দেখবেন হরিণ খুব রেয়ার আপনি কখনো একা দেখতে পাবেন, দেখবেন হরিণ একটা গ্রুপে থাকে সবসময়। তো এই নক্ষত্রের মধ্যে একটা সব থেকে বড় গুণ হচ্ছে গ্রুপ করা। এবং সোলজারও দেখবেন, মঙ্গল তার প্রতীক অ্যাকচুয়ালি, সোলজারও কিন্তু নর্মালি যখনই কোনো মিশন হয় বা কিছু হয়, তারা কিন্তু একটা গ্রুপে কাজ করে। হয়তো তারা সেগ্রিগেটেড হয়ে তাদের মতো যে অপারেশন আর কি করবে সেটা করবে, কিন্তু একটা গ্রুপে কাজ করে। কোঅর্ডিনেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এদের মধ্যে কিন্তু ভীষণ কোঅর্ডিনেশন ফ্যাক্টর থাকে। তো এই ফ্যাক্টরকে কিন্তু বৃহস্পতির কাজ হচ্ছে যে কোনো জিনিসকে এনহ্যান্স করা, যে কোনো জিনিস, বিশেষত পজিটিভ আসপেক্ট। নেগেটিভ হলে বৃহস্পতি নিউট্রাল হয়ে যায়, 98% ক্ষেত্রে নিউট্রাল হয়ে যায়। আমাকে একজন ফোন করে জিজ্ঞাসা করেছিলেন, আপনি যে বলেন বৃহস্পতি নেগেটিভ ফল দেয় না, বৃহস্পতি তো নেগেটিভ ফল দেয়। বলে হ্যাঁ, নেগেটিভ ফল দেয় তো, মাও তো বকাবকি করে, মাস্টারমশাই বকাবকি করে না। এখন হয়তো অনেক রকম আইন কানুন হয়েছে, যে আমরা যখন স্কুলে টুলে পড়তাম মাস্টারমশাইরা তো রীতিমতো বেত নিয়ে আসতেন এবং মাঝে মাঝে সেটা প্রয়োগও হতো। তো সেটা কি করেন না, কিন্তু তার উদ্দেশ্যটা কি থাকে? তার উদ্দেশ্য হচ্ছে ভালো করা অলওয়েজ। তো বৃহস্পতি ইজ জাস্ট লাইক মাদার। গুরু হচ্ছে পিতার ইকুইভ্যালেন্ট, পিতা মাতা অলমোস্ট। তো সে তো তার যে কোনো কাজের মধ্যে আমাদের ডেভেলপমেন্টটাই প্রধান উদ্দেশ্য থাকে, তো সেটাকে সে কার্যকরী করবার চেষ্টা করে। এক্ষেত্রে নেগেটিভভাবে ভাবার সেরকম কিছু কারণ নেই। নেগেটিভ কে করবে? স্যাটার্ন করে দেবে।
চূড়ান্ত নেগেটিভ। যদি আপনি, কারণ স্যাটার্ন হচ্ছে স্পিরিচুয়ালিটির পরকাষ্ঠা, সে যদি আপনার মধ্যে দেখে যে সেটা নেই, তাহলে আপনাকে একদম ডিভয়েড করে দেবে সমস্ত কিছু থেকে। কারণ সে একটা লেভেল পার করে গেছে, সে মার্গদর্শী। মার্গদর্শী লোকের কাছে কোনো দ্বিতীয় রিটেক হয় না কোনো। কিন্তু বৃহস্পতি আপনাকে অসংখ্যবার বকাবকি করা হলেও রিটেক করাবে। বেসিক ডিফারেন্সটা, সেই জন্যই তো স্যাটার্নকে অনেকে ভয় পায়, কিন্তু সেরকম কিছু ব্যাপার নেই। আচ্ছা, ভেরি টেন্ডার, ভেরি ডেলিকেট, ভেরি সফট তৈরি করে, কিন্তু সফটলি খুব তীর বেগে কথা বলবে শান্ত, কিন্তু কথার যে গভীরতা থাকবে সেটা অনেক বেশি থাকবে কিন্তু এই নক্ষত্রের মধ্যে, এটাও আছে। এবং আপনারা দেখবেন যে মৃগচর্ম, যদিও এখন তো পাওয়া যায় কিনা, আমার জীবনের একটা বিস্তৃত সময় যেহেতু আসামে কেটেছে, সেখানে আমি আজ থেকে ধরুন 37-38 বছর আগের কথা বলি, সেখানে তখন সেই রকম জাতীয় জিনিস আমি দেখেছি অনেক সময়। সেটা আর কি খাদ্য হিসাবে গ্রহণ করা হতো। কিভাবে খাদ্য পাওয়া যেত আমি সেসবের মধ্যে যাচ্ছি না, যদিও আমি সেসব খাইনি কখনো, কিন্তু পাওয়া যেত। তো মৃগের যে চর্ম আছে না, সেটা বহু সাধু সন্ত আছে যারা কিন্তু ন্যাচারালি, ধরুন কোনো হরিণের ডেথ হয়েছে, তো তারা কিন্তু সেই চর্মের জোগাড় করেন এবং করে সেটা নর্মালি তারা হত্যা করে কখনো কাউকে পড়েন না, সেটা তাদের প্রকৃতি নির্ভর নয়। তো সে কিন্তু সেই চর্ম পরিধান করেন। তো মৃগের মধ্যে একটা ন্যাচারাল, আমি যেটা বলছিলাম না, যে শেষে এসে তার পতনের থেকে উল্টো দিকে ডাইরেকশন আছে, আমি সেটা নিজের চোখে দেখেছি বলে উদাহরণ দিয়ে বললাম। সেটা কিন্তু ওই রিজিয়নে প্রচুর পাওয়া যায়, তো পাওয়া যেত সে সময়। এখন কি হয় আমি আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। তো আচ্ছা, লাভ লোকসান সম্পর্কে সেন্স, হরিণ দেখবেন সবসময় জল পান করে, যেহেতু তার পৌষ্টিকতন্ত্র মানে অনেক বড়, সে চুমুক দিয়ে জল খায়, টেনে জল খায়, তার ফলে তার গ্রহণ করা অ্যাকসেপ্টেন্স ক্ষমতা, তার যে মুখ দেখবেন যে একটা ত্রিভুজ আকৃতির মুখ, কুকুরের মুখও একরকম, কিন্তু কুকুর চেটে চেটে জল খায়, কারণ কুকুর মাংসাশী প্রাণী। তো যারা চুমুক দিয়ে জল খায় অধিকাংশই তারা কিন্তু তৃণভোজী প্রাণী, হার্বিভোরাস, তাদের পৌষ্টিকতন্ত্র অনেক বড়। তো সেই হিসাবে হরিণের মধ্যে লেভেল অফ অ্যাকসেপ্টেন্স খুব বেশি থাকে। সৌন্দর্য হরিণের মধ্যে, তো ন্যাচারাল, আমরা সৌন্দর্যের জন্য সময় ছবি রাখি বাড়িতে, সমস্ত কিছু কিন্তু এখানে এনহ্যান্স করবে বৃহস্পতি। এডুকেশনের ক্ষেত্রেও সৌন্দর্যের এ করবে। মনে করুন যে ধরুন যেখানে মানুষের স্মার্টনেস, যেরকম ধরুন ম্যানেজমেন্টের জায়গায়, যে কোনো লেভেল অফ ম্যানেজমেন্ট হোক, বা ধরুন এয়ার হোস্ট্রেস, যেখানে একটা খুব ভালো রিসেপশন, হসপিটাবিলিটি, অনেক কিছু ব্যাপার থাকে, একজন মানুষ অনেক পয়সা দিয়ে সে উড়োজাহাজ করে যাচ্ছে, সুতরাং তাকে যে ফেসিলিটিগুলো দেওয়া দরকার সেগুলোর মধ্যে যাতে যথেষ্ট পরিমাণে হসপিটাবিলিটি থাকে, সেই জন্য ট্রেইনড পুরুষ মহিলা থাকে, কিন্তু তাদের মধ্যে স্মার্টনেস দেখবেন, তারা খুব অন্তত অ্যাপারেন্টলি সুন্দর দেখতে, এবং তাদের ড্রেস কোড, এইরকম ধরনের প্রফেশনের যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে, হোটেল ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়ছেন, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যারা পড়াশোনা করছেন, বা ধরুন বিভিন্ন সেন্ট বানানোর কোনো যারা ম্যানুফ্যাকচারিংয়ে রয়েছেন, বা তার জন্য যে সমস্ত অর্কিড খোঁজা, বিভিন্ন হিমালয়ের অঞ্চলে খুঁজতে হয় যেগুলো, সেই কাজ, এইসব কাজে কিন্তু গতি পাবে। মশলা, স্পাইস রিলেটেড ব্যবসা, বা ধরুন যে খাবারের সাথে অত্যন্ত বেশি ধরুন গন্ধ, সৌন্দর্য, তার খুব বড় বড় রেস্টুরেন্টে যেভাবে খুব সুন্দরভাবে খেতে দেয় সাজিয়ে গুছিয়ে, সেই সমস্ত ব্যবসা, ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্যবসা, হোটেল ব্যবসা, এগুলো সমস্ত দিক নির্দেশ তৈরি হবে। এবং এগুলো দেখুন সব কলা জিনিস কিন্তু মোটামুটি 10-15 দিনের ব্যবধানের মধ্যে ঘটছে। তার মানে
এটা আমাদের সবাইকে সাইন দিচ্ছে দ্য টাইম হ্যাজ কাম টু চেঞ্জ ওভার রেভলিউশনারি ফ্যাক্টর। সেটা আমরা কিন্তু পরবর্তী 1 থেকে 1.5 মাসের মধ্যে নিজেদের জীবন দিয়ে উপলব্ধি করব। মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি যখন টাচ করে তার মোটামুটি 4 দিন আগে এবং 7 দিন পরে এখন যা বৃহস্পতির গতি আছে তার সাপেক্ষে বলছি, সামান্য কিন্তু একটু ট্রেমরিং, একটু স্লাইট ভূমিকম্প হওয়ার যোগ থাকে বা ভূমিধস হওয়ার যোগ থাকে। তো সেই রকম প্রবণতা থাকতে পারে, যেগুলো একটু ভূমিকম্প প্রবণ অঞ্চল আছে সারা পৃথিবীতে, সেখানে মাইল্ড একটুখানি আর্থকোয়েক আসতে পারে। বাট সেরকম ব্যাপার মানে এটা খুব ডিভাস্টেটিং কিছু ব্যাপার কিন্তু অলমোস্ট নেই, যদি একান্ত সেই অঞ্চলের মানডেন অত্যন্ত খারাপ না থাকে বা সেইখানে দীর্ঘদিন ধরে এমন কোনো কাজ সংগঠিত হচ্ছে যেটা মনুষ্যত্বের বিরোধী, এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে সেরকম ব্যাপার ঘটতে পারে আর কি। এডুকেশনের জায়গাও ভীষণ এনলার্জ করবে। যারা বিভিন্ন রকম মেডিকেল প্রফেশনে রয়েছেন, ভালো মনে করুন যারা পেডিয়াট্রিক সার্জন আছেন, বা ধরুন যারা অর্থোপেডিক সার্জন আছেন, যারা গাইনি সার্জন আছেন, রেডিওলজিস্ট আছেন যে সমস্ত, বা একটু উচ্চ স্তরের যারা মেডিসিনের ডক্টর আছেন, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো সময় আছে। মানে তাদের ভালো সময় মানে রোগীরা সুস্থ হবে আর কি অ্যাকচুয়ালি, বা এই রিলেটেড যারা রিসার্চ করছেন তারা কিন্তু বেটার অপরচুনিটি কিছু পাবেন, কিছু খুঁজে পাবেন যেটা হিউম্যানিটির জন্য বেটার। তার সাথে যারা ধরুন কেমিক্যাল ইঞ্জিনিয়ার আছেন, বি ফার্মা, এম ফার্মা এসব জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা বেটার দেবেন। মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করছেন, হ্যাঁ, বা ধরুন নর্মাল বটানি বা জুওলজি নিয়ে পড়ছেন, তাদের জন্য কিন্তু বেটার সময় আছে। যারা বিভিন্ন ভেহিকেল ইঞ্জিনিয়ারিং পড়ছেন, উড়োজাহাজের ইঞ্জিনিয়ারিং পড়ছেন, হ্যাঁ, বা ধরুন বিভিন্ন রকম পেট্রোলিয়ামজাত পদার্থ বা সেখান থেকে পেট্রোল বা মাটির থেকে খনিজ পদার্থ বের করা, সেই সমস্ত রিগার্ডিং পেডোলজি রিগার্ডিং পড়াশোনা করছেন, তারাও কিন্তু খুব ভালো ফল এ সময় পাবেন। যারা বিভিন্ন রকম আর্টিফিশিয়াল লিম্সের উপরে কাজ করছেন, বা কারুর ধরুন হাত পা কোনোভাবে ব্যাডলি ড্যামেজ হয়ে গেছে, সেটাকে রিপ্লেসমেন্ট দরকার, কোনো আর্টিফিশিয়ালভাবে হোক বা রিয়েলি হোক, এই ধরনের যারা খুব কঠিন এবং মানুষকে অলমোস্ট একটি জীবনদান করার মতন যে কঠিন কাজে যারা যুক্ত রয়েছেন, তারাও কিন্তু পাবেন, কারণ শুক্রের ইম্প্যাক্ট আছে। শুক্র মানে সঞ্জীবনী, পুরনো স্টেটে ফিরিয়ে আনার ক্ষমতা কিন্তু এ সময় বৃহস্পতি আপনাকে প্রদান করবে। মোটের ওপরে কিন্তু সময় বেটার আসতে চলেছে। আমি একটু লগ্ন ভিত্তিক আপনাদের বলে দিচ্ছি। আর মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন, নতুন কোনো ভেঞ্চার, নতুন কোনো কাজ যদি শুরু করতে চান তাহলে ইট উইল বি দ্য মুড পয়েন্ট। শুরু করবেন কবে? অন্তত 17 তারিখের পর থেকে। রবিও তার প্রথম নবাংশটা পেরিয়ে যাবে, মানে গান্ডান স্টেটটা পেরিয়ে যাবে 3 ডিগ্রি 20 মিনিটে। তারপর থেকে আস্তে আস্তে কাজ শুরু করুন 18 তারিখ অনওয়ার্ডস, বা অন্তত পরিকল্পনা শুরু করুন, কাজ মে মাস থেকে করবেন। খুব ভালো স্টার্টিং পাবেন এবং ফিনিশিংও বেটার পাবেন। কখনো ভাববেন না মঙ্গল নিচ আছে মানে I am not able to continue or to initiate any kind of work, এরকম ধরনের কিছু নেগেটিভ চিন্তা করবেন না। সময় আপনাকে ফুল ফ্লেজেড সাথ দেবে, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পরিবারের মধ্যে সলিডারিটি বৃদ্ধি হবে, কিন্তু সলিডারিটিটা অনেক বেশি ইন্টারনালি বৃদ্ধি হবে। ওপরে ওপরে না অনেক রকম ধরুন ডিফারেন্স অফ ভিউজ থাকতে পারে। দেখা গেল বাবা মা, সন্তান সন্ততি, তাদের স্ত্রী পুত্রদের মধ্যে ওপরে, কিন্তু সেটা কখনো ভেতরে বেশি ঢুকবে না। যদি সেটা খুব নেগেটিভ দশায় কেউ না থাকে তাহলে কিন্তু সেরকম হওয়ার কোনো যোগাযোগ দেখতে পাচ্ছি না। সামান্য অন্তত যদি একটা নর্মাল প্ল্যানেটের দশাও থাকে বা প্রিকোসিয়াস এফেক্ট অফ এনি কাইন্ড অফ বিগ প্ল্যানেটস দশা এরকমও যদি থাকে, তাহলেও কিন্তু আপনি ভালো ফলটাই বেশি পাবেন।
চেষ্টা করবেন মুখের ওপরে কন্ট্রোল রাখার যতটা সম্ভব, কারণ শুক্র কিন্তু 31শে মে পর্যন্ত সে মীন রাশিতে থাকবে এবং লাস্ট প্রায় কিন্তু সে ধরুন প্রায় 5 দিনের মতন সে গণ্ডান্ত থাকবে এবং মেষে ঢুকেও সে কিন্তু 4 দিনের মতন গণ্ডান থাকবে। তো তার সাপেক্ষে কিন্তু বুধ ততদিনে বৃষ রাশিতে ঢুকে যাবে এবং আমি মোটের উপর বলবো বাক সংযম যতটা সম্ভব করবেন, আর যে কোনো ব্যাপারে জেদাজেদিতে যাবেন না, সেটা বাড়ি হোক, অফিস হোক, বিজনেস হোক, যে কোনো জায়গা হোক, অন্তত একটা নেগোসিয়েশন পয়েন্ট রেখে তারপরে কথা বলবেন, স্টিক করে থাকবেন না, তাহলে কিন্তু ব্যাপারটা আপনার বিপক্ষে চলে যেতে পারে, মানে হওয়া কাজ আপনার অসফল হয়ে যেতে পারে। যতটা সম্ভব স্টমাক, স্প্লিন এবং আপার ইন্টেস্টাইনের দিকে নজর দেবেন, যাদের ইন্টেস্টাইনে কোনো সমস্যা রয়েছে নজর দেবেন, এবং হার্টের আপার পোর্শনের নজর দেবেন। বৃষ লগ্নের ক্ষেত্রে বলে দিই, বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন আপনার ক্ষেত্রে কিন্তু সামাজিক তথা পারিবারিক এবং আর্থিক 3 জায়গায় কিন্তু বেনিফিশিয়াল, এবং আপনারা দেখতে পাবেন মোটামুটি 3rd উইক অফ এপ্রিলের পর থেকে সিচুয়েশন কিন্তু একটা ড্রামেটিক্যালি পজিটিভ দিকে শিফট করবে। যদি আপনি একটু বেটার দশায় থাকেন তাহলে কিন্তু আপনি মোটামুটি 3rd উইকের পর থেকেই বুঝে যাবেন, এবং ছকে যদি শনি মাঝারি পর্যায়ের বলি হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে একদম ইনএভিটেবলি আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে থাকবে। বিশেষত কাজের জায়গা, বিশেষত আপনি যে জায়গাগুলোকে নিয়ে কনসার্ন রয়েছেন, বিশেষত লাস্ট 5 মান্থসে আমি যেটা বললাম যে ফাইন্যান্সিয়াল জায়গায় ভীষণ ডেডলক আছে, ফিনান্সের মুভমেন্ট নেই অ্যাকচুয়ালি, মানে মানির মুভমেন্ট নেই সোসাইটিতে, তার ফলে একটা বড় সংখ্যক এবং অনেক বড় বড় কোম্পানিতেও কিন্তু ডাউন সাইজিং হয়েছে বা এখনো হচ্ছে, এবং ব্যাপারটা কিন্তু আরো 15 দিন লাস্ট করবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে সেটা না হয়, সেটা কিন্তু সোসাইটির সর্বক্ষেত্রে কিন্তু হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, সেটাকে কিন্তু অস্বীকার করার উপায় নেই। তো সেই দিক থেকে যতটা সম্ভব সচেতনভাবে নিজেদের কাজকর্মগুলো করা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা, যতটুকু কাজ আপনাকে দেওয়া হচ্ছে সেটা যাতে মানে প্রপার টাইমে আপনি এক্সিকিউট করে দিতে পারেন, এবং নিজের কাজ মানে কার্মিক যে ধর্ম আছে সেটাকে প্রপারলি পালন করা, ব্যক্তিগত স্তরে না নিয়ে আর কি। পারিবারিক জায়গাতেও কিন্তু আপনার ইন্টিগ্রিটি বাড়বে, পরিবারকে নিয়ে ভ্রমণের প্রচুর যোগ আছে, ওয়াইফের সাথে, একদম পুরুষদের বলছি স্পেসিফিক্যালি, এটা ওয়াইফের সাথে যদি কোনো কারণে কোনো ডিসপিউট বা মতানৈক্য যদি চলতে থাকে, সেটা কিন্তু বেশ কিছুটা অবসান এ সময় কিন্তু ঘটবে। আমি পুরোপুরি বলবো না, কারণ একদম অ্যাবস্ট্রাক্ট বলছি, কিন্তু বেশ কিছুটা অবশ্যই কাম ডাউন হবে। এবং বৃহস্পতি এই সময় যেহেতু নিজে অতিচার গতিতে রয়েছে, মঙ্গলও আগামী ধরুন আর 12-15 দিনের মধ্যে, সেও 28 তারিখ থেকে সে 36 মিনিটের উপর গতি নিচ্ছে, সুতরাং সেও অতিচার গতিতে চলে যাবে। সুতরাং সব দিক থেকে কিন্তু উইন উইন সিচুয়েশন আপনাকে কিন্তু দেবে। কাজের জায়গায় নতুন চাকরি বা চাকরিতে থাকলে প্রমোশন বা ডোমেইন চেঞ্জ, আপনার অনেকটা যে কাজগুলোতে আপনি প্রিরোগেটিভ মানে অনেক বেশি ভালো করতে পারেন সেই জাতীয় কাজের মধ্যে আপনাকে ইনভলভ করা, এই ধরনের কারকতাও কিন্তু বৃদ্ধি হতে পারে। স্পিরিচুয়াল জার্নিরও কিন্তু যোগ তৈরি হয়ে যাচ্ছে। মনে রাখবেন, মঙ্গল মৃগশিরা নক্ষত্র টাচ করার কিন্তু আগে থেকে, আমি বারবার বলছি, সেটা কিন্তু বেশ কিছুদিন আগে, এবং যোগ করার বেশ, যেটা ভূমিকম্পের অংশ বললাম, সেই সময় থেকেই কিন্তু স্পিরিচুয়াল জার্নি অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে। মোটামুটি 5 তারিখ থেকে শুরু হয়ে যাবে, 4 তারিখ রাতের দিক থেকে, মানে আজকের কাল সকাল থেকে আর কি। তো সেটাও পজিটিভ। শরীরের ক্ষেত্রে বলবো বোথ দ্য কিডনিজ
নজর রাখবেন। তার সাথে প্রস্টেট, ইউরিনারি ব্লাডার, আপনার রিপ্রোডাক্টিভ অর্গানস, মেল ফিমেল দুজনের ক্ষেত্রেই বলছি নজর রাখবেন। আর হচ্ছে হার্টের ওপরের অংশ ক্ষেত্রে খেয়াল রাখবেন। মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন এই নক্ষত্রের শিফটিং প্রথম দিকে মানে প্রথম অন্তত 15-16 দিন যে খুব বেটার ফল আপনাকে প্রদান করে দেবে সেটা নয়। যদিও আমি কিন্তু যেটা যেটা মান্থলি যে রাশিফল হয় সেখানে কিন্তু আমি আপনাদের বলেছি যে মিথুনের ক্ষেত্রে একটা বড় রকম রেভলিউশনারি চেঞ্জ আসার কিন্তু সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে এই মাসের শেষের দিক থেকে। কিন্তু বিষয় হচ্ছে যে কোনো ব্যাপারে হঠকারিতা কিন্তু করবেন না, হঠকারিতা পরিত্যাজ্য। এবং খুব ভাবনা চিন্তা করে বা তেমন আপনি যদি সেই জায়গায় আপনার এক্সপার্টাইজ না থাকে তাহলে সেই ফিল্ডে যার এক্সপার্টাইজ আছে তার সাথে কথা বলে ইউ শুড অ্যাডভান্স, আদারওয়াইজ কিন্তু এগোবেন না। অন্তত আমি বলবো এই মাসের এন্ড পর্যন্ত, এপ্রিলের সেই জায়গাটায় স্ট্যাটাস কোও মেনটেন করবেন। নাম্বার 2 যেটা আপনাকে বলার সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিলিংয়ের ক্ষেত্রে কিন্তু যদি লং টার্মে বিনিয়োগ করতে পারেন বা কোনো ইমুভেবল প্রপার্টি ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য ভীষণই ফ্রুটফুল হবে। কিন্তু শর্ট টার্ম বিনিয়োগ বা যারা ধরুন বিভিন্ন রকম স্পেকুলেটিভ করে বা অন্যান্য বিভিন্ন রকম আছে সেরকম জায়গায় বিনিয়োগ করে, তারা কিন্তু তাদের বেস হরোস্কোপে সেরকম কোনো কানেকশন না থাকলে এই মুহূর্তে কোনো যোগ আমি দেখছি না, অলমোস্ট আমি দেখছি না। কিন্তু যাই হোক না কেন, আপনারা লং টার্মে বিনিয়োগ করুন, কোনো কমার্শিয়াল প্লেসে বিনিয়োগ করুন বা কোনো ল্যান্ডে বিনিয়োগ করুন যদি টাকার অ্যামাউন্ট একটু বেশি থাকে। হ্যাঁ, চেষ্টা করবেন যে ভোগ্যপণ্য এই সমস্তর ক্ষেত্রে বিনিয়োগ না করতে বা এই প্রয়োজন না থাকলে এগুলোর প্রতি পয়সাটা নষ্ট না করতে, পয়সাটা কাজে লাগাতে। গোল্ডে বিনিয়োগ করুন যে কোনো জায়গাতে। আপনাদের আমি বলেছিলাম যে গোল্ডের দাম দেখবেন পয়লা বৈশাখ যেতে যেতে কিন্তু একটা বেশ বড় হাইক নিয়ে নেবে। তো সেটা তো যাচ্ছে সেদিকে, ব্যাপারটা হাসার নয়। কারণ যারা ধরুন এখনো বিয়ের সময় গয়নাগাটি দেয় বা গড়ানোর কোনো পরিকল্পনা করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে একটা প্রেশার আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো সেই দিকটা অবশ্যই নেগেটিভ। যাই হোক না কেন, মোটের উপরে কিন্তু আপনি যতটা সম্ভব অ্যালার্ট থেকে কাজ করবার চেষ্টা করবেন। আপনার 10th হাউসে যেহেতু বাল্ক অফ প্ল্যানেটসের পড়েছে এবং তার অধিপতি হচ্ছে বৃহস্পতি নিজে, যে আপনার দ্বাদশে থেকে আপনার অ্যাসেন্ডেন্টের দিকে এখন স্পিডি মুভমেন্ট তার হচ্ছে। ফলে আপনি কোনো রকম ইনসাবঅর্ডিনেশন বা আপনার বাড়িতেও যদি বয়োজ্যেষ্ঠ মানুষজন থাকেন, পিতা, জ্যাঠা, কাকা, মামা সমতুল্য, দাদু এরকম সমতুল্য কোনো ব্যক্তিবর্গ থাকেন, তাদের সাথে কিন্তু কখনো কোনো রকম তর্ক বিতর্ক বা কথাবার্তার মধ্যে উদ্ধত্ত বা ধরুন অপমানজনক কথাবার্তা বলা, এগুলো কিন্তু করবেন না, কোনো বয়সেই করবেন না, করাটা উচিত না। মানুষকে অপমান করে কারোর মান বৃদ্ধি হয় না, তারও সেও নিচের দিকেই নামে। তো যাই হোক না কেন, তো এগুলো থেকে বর্জন করুন, এগুলো থেকে হ্যাঁ একদম স্থিতপ্রজ্ঞ থাকার চেষ্টা করুন বা অন্তত ট্রাই করুন সেটা কাছাকাছি পৌঁছানো। শরীরের ক্ষেত্রে যেটা খেয়াল রাখবেন সেটা যত রকম এন্ডোক্রিন গ্ল্যান্ডস আছে, থাইরয়েড আছে, আমাদের প্যানক্রিয়াসে রয়েছে, লাংসে রয়েছে, শরীরের সমস্ত জায়গায় কম বেশি রয়েছে, সেগুলোর ক্ষরণ হ্রাস বৃদ্ধি যদি ঘটে তাহলে আমাদের বহিরাকৃতিগত এফেক্ট হয়, স্থূলতা আসে বা রুগ্নতা আসে। যাই হোক না কেন সেগুলোর খেয়াল রাখবেন। ইভেন যাদের ক্ষেত্রে মনে করুন সবেমাত্র সন্তান ডেলিভারি করেছেন, সন্তানের বয়স মোটামুটি 15 দিন থেকে 6 মাসের মধ্যে, তাদেরও বেশ কিছু হরমোনাল চেঞ্জেস হবে শরীরে। যদি এরকম কোনো পরিবর্তন দেখেন যেটা আপনার ক্ষেত্রে মনে হচ্ছে যে নেতিবাচক, তা কিন্তু অবশ্যই চিকিৎসকের সাথে কনসাল্ট করে তারপরে
ওষুধপত্র খাবেন। আর যাদের ক্ষেত্রে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে শরীরে, কোনো রকমভাবে বোন ধরুন প্রবলেম করছে অর্থোপেডিক যে কোনো, তারাও কিন্তু সাবধানে থাকবেন আর কি। কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন কিন্তু যথেষ্ট শুভ ফল প্রদান করবে, স্পেশালি আপনার ফাইন্যান্সের ক্ষেত্রে, এবং সেটা আপনি কিন্তু 16-17 তারিখের পর থেকেই বুঝতে পারবেন। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে, আপনার পরিবারের সলিডারিটির ক্ষেত্রে, বা পরিবারের মধ্যে যদি কোনো ডিসপিউট থেকে থাকে, যে কোনো, সেটা স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, সেটা সন্তান সন্ততি বা তাদের সন্তান সন্ততি, যে কোনো লেয়ারে হোক, কোর অফ দ্য ফ্যামিলিতে যদি সেটা সংগঠিত হয়ে থাকে, সেই ডিসপিউট কিন্তু বহুল পরিমাণে এই সময় রেজলিউট হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু চেষ্টা করবেন যতটা সম্ভব কর্কশ উচিত কথা বলে দেবেন না, তাহলেই কিছু প্রবলেম করবে না, দেখবেন অটোমেটিক্যালি প্রবলেমগুলো না ডিজলভ হবে। তো এইটুকু মেনটেন করবেন। আর অর্থনৈতিক জায়গাও কিন্তু আপনার বেশ বুনিয়াদি জায়গা বেটার শো করছে, সুতরাং সেদিক থেকেও আপনি অবশ্যই ভালো ফল পাবেন। অনেক দিন থেকে কোনো টাকা পয়সা যদি আটকে থাকে বা কোনো কারণে সেটা যদি ফ্লো আউট না হতে থাকে, তাহলে সেটা দেখবেন যে ওই 16-17 তারিখের পর থেকে আস্তে আস্তে কিন্তু টেকিং ইটস শেপ। তো সেটাও পজিটিভ। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের ক্ষেত্রেও কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে। স্পিরিচুয়াল জার্নির প্রচুর যোগ রয়েছে, বা এমন হতে পারে খুব কোর অফ দ্য ফ্যামিলি বা ফ্যামিলির কাছাকাছি বন্ধু বান্ধব যারা অলমোস্ট কোর অফ দ্য ফ্যামিলি বলা যেতে পারে, তাদের সাথে ভ্রমণের যোগ আছে, তাদের সাহায্যে কিন্তু ফাইন্যান্সিয়াল জায়গায় ডেভেলপমেন্টের যোগ আছে। তো মোটের ওপরে কিন্তু খুব ভালো ফল দিচ্ছে, এবং মেন্টাল পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটিও কিন্তু আপনার এনহ্যান্স করবে। 3টে জায়গা থেকে সতর্ক থাকবেন, সেটা হচ্ছে জমি জমা সংক্রান্ত কিছু জিনিস যদি পারচেস করেন এ সময়, ইমুভেবল প্রপার্টি, তাহলে কাগজপত্র ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে নেবেন, সার্চিং করে নেওয়া, বা যারা উকিলবাবু আছেন তাদের দিয়ে দেখিয়ে নেওয়া, সেটুকু চেষ্টা করবেন করার। 2 নম্বর হচ্ছে যখন দলিল লেখা হয় বা কিছু, সেগুলোর প্রুফ আকারে পড়ে নেওয়া, বা কোনো এক্সপার্ট মানুষকে দিয়ে পড়িয়ে তার কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা সেগুলো দেখে নেওয়া। মোটমাট কোনো ইমুভেবল প্রপার্টি সেল পারচেজের ক্ষেত্রে সাবধান থাকা যতটা। আর পয়সা যদি কাউকে ডোনেট করেন, তাহলে অবশ্যই যাকে করছেন সেটা যেন প্রপার মানুষের কাছে যায়, কোনোভাবে ইমপ্রপার মানুষের কাছে যেন না যায়, সেটা দেখে নেবেন। লাংসের থেকে সাবধান থাকবেন। সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই যে বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন, সেটা হচ্ছে আপনি সবসময় কোনো একটা চিন্তাকে খুব কোর অফ ইউর হার্ট বা একদম সোল থেকে চিন্তা করবার চেষ্টা করুন। বিশেষত সেই চিন্তাটার সাথে যদি অনেক দূরবর্তী কোনো অংশ যুক্ত থাকে, বা খুব কোর অফ ইউর ফ্যামিলি মেম্বার্স, বা আপনারও কোনো গুরুত্বপূর্ণ ভবিষ্যতের কোনো সিদ্ধান্ত থাকে, সেই রিগার্ডিং ব্যাপার থাকে, তাহলে কিন্তু সেটা খুব বুঝে শুনে, তেমন হলে কোনো এক্সপার্টাইজ ডিসিশন নিয়ে তারপরে সেটাকে ফলপ্রসূ করবার চেষ্টা করবেন, সেটা আরও বেটার ফল দেবে। কিন্তু হঠকারিতা পরিত্যাজ্য। ফাইন্যান্সের ক্ষেত্রে কিন্তু আপনাকে আমি বলবো যে 2/3 অফ দ্য মান্থের পর থেকে কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেট আপনাকে আস্তে আস্তে বেটার দেওয়া শুরু করবে, এবং আপনি পয়সা প্রাথমিক ক্ষেত্রে আপনার যেহেতু ধরুন ব্যাকলগ যদি কিছু থাকে, সেগুলো ক্লিয়ার করার পরে আপনি দেখবেন মে মাসের 12 তারিখ চলে যাওয়ার পরে কিন্তু আপনি পয়সা কড়ি বেশ কিছু জমাতেও পারছেন, এবং সেটাকে আপনার কার্যকরী জায়গায় সেটাকে আপনি বিনিয়োগও করতে পারছেন। তো সেই জায়গাটাও বেটার আছে। স্পাউসের সাথে সম্পর্ক বেটার রাখবেন। সন্তান যদি একের বেশি থাকে, তাহলে বড় সন্তানের সাথে সম্পর্ক বেটার রাখবার চেষ্টা করবেন। যত পারবেন রাফেজ জাতীয় মানে ফাইবার জাতীয় খাবার, যদি ডক্টর অ্যালাউ করে,
ফ্রুট স্যালাড এই সমস্ত ন্যাচারাল খাবার খাওয়ার চেষ্টা করবেন এবং লিভার প্যানক্রিয়াস দুটোরই নজর দেবেন। যাদের ক্ষেত্রে কনস্টিপেশন রিলেটেড আছে, সমস্যা রয়েছে, ক্রনিক প্রবলেম আছে, তারা এই সময় যদি একটা লেভেলের বেশি প্রবলেম দেখেন তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। কন্যা লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন তৃতীয়পতি অষ্টমপতি মঙ্গল, তার নক্ষত্রে বৃহস্পতি যাচ্ছে। বৃহস্পতি এখানে কেন্দ্রপতি, 4th এবং 7th হাউসের লর্ড। তো 7th হাউসের লর্ড যদি বা 4th হাউসের লর্ড যদি কখনো 8th হাউসের নক্ষত্রে যায়, মনে রাখবেন সে কিন্তু সাডেন অপরচুনিটি তৈরি করে। স্পেশালি সেইটা যদি বৃহস্পতি এবং মঙ্গল বা শনি বুধের মতন নক্ষত্র বা শনি শুক্রের মতন নক্ষত্র থাকে, তাহলে কিন্তু সাডেন অপরচুনিটি তৈরি করে। এবং সেই অপরচুনিটিকে যদি গ্র্যাব করতে পারেন আপনারা একটু বুদ্ধি বলে, কারণ শনি এখনো নর্মালাইজ হয়ে পারেনি। রাহুর থেকে যতক্ষণ পর্যন্ত সে একটা নবাংশ ক্রস না করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু স্যাটার্ন ইজ ব্যাডলি ইনফেক্টেড যাকে বলা যায়। সুতরাং আপনি ভালো দশায় থাকলে ক্যাপচার করে নেবেন, কিন্তু দশা যদি নেগেটিভ হয়, মনে করুন রাহুর দশার একদম শেষ ফেজে রয়েছেন, রাহু রবি রাহুচন্দ্র রাহু মঙ্গলের মধ্যে রয়েছেন, তাহলে কিন্তু আপনাকে জিনিসটা ধরতে সমস্যা হতে পারে বা চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল টাইমটা, আপনি কিন্তু ক্যাচ করতে নাও পারেন, ডিপেন্ডিং অন স্ট্রেংথ অফ দি স্যাটার্ন অফ ইউর হরোস্কোপ। কিন্তু মোটের ওপরে কিন্তু সময়টা আপনাকে বেটার দেবে, বেশ কিছু সুযোগ আনবে, এবং এই সুযোগকে যেহেতু বুধও আপনার গতি নিয়ে নেবে 13-14 তারিখের পর থেকে, এবং বুধের নিজ ভঙ্গ হয়ে যাবে 17 তারিখের পর থেকে, তো সুতরাং আপনি কিন্তু মানে সামান্য যদি একটু চোখ কান খোলা রাখেন এবং একটু যদি স্থির বুদ্ধি সম্পন্ন হয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনি সেটাকে গ্র্যাব করতে পারবেন এবং কাজে লাগাতে পারবেন। স্পাউসের সাথে রিলেশন কিন্তু প্রপারলি মেনটেন করবেন, আর প্যানক্রিয়াস এবং লেফট কিডনি থেকে সাবধান থাকবেন। ফিমেল হলে কিন্তু ইউটেরাসের যত্ন নেবেন। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন কিন্তু একটু শুভাশুভ ফল আপনাকে প্রদান করবে। প্রথম হচ্ছে, এর আগে যখন বৃহস্পতি ছিল তখন বৃহস্পতি কিন্তু গতি স্লোয়ের দিকে ছিল। বর্তমান যে প্রেক্ষাপটটা তৈরি করছে সেটা বৃহস্পতির গতি ডে বাই ডে ফাস্ট থেকে ফাস্টার হচ্ছে, এবং আর কিছুদিন পরে বৃহস্পতি তার সর্বোচ্চ গতি প্রায় 12 মিনিট, যেটা অ্যাভারেজ গতি বলি আমরা, তার থেকেও বেশি 14 মিনিটে চলে যাবে। সেটা মোটামুটি এই মাসের শেষের দিকে সে পৌঁছে যাবে। তো সেটা আপনাদের পক্ষে কিন্তু পজিটিভ। না হলে এটা যদি স্লো ফ্যাক্টরে থাকতো তাহলে কিন্তু হেলথকে মুহুর্মুহু গন্ডগোল করতো, এবং আপনাদের মেইন ফোকাস কিন্তু আপনাদের হেলথের দিকে রাখতে হতো। তো সেটা একদিক থেকে ব্লেসিং ইন ডিসগাইজ বলা যেতে পারে। তবুও আমি বলবো অন্তত এপ্রিল মাসের 24-25 তারিখ পর্যন্ত নিজেদের যদি কোনো ক্রনিক ডিজিজ থাকে বা ডাক্তারবাবু কোনো কারণে কোনো বিষয়ে সতর্ক থাকতে বলেছেন, সচেতন থাকতে বলেছেন, তাহলে থাকবেন। বিশেষত প্যানক্রিয়াস, কিডনি, ব্লাড সুগার, তার সাথে মনে করুন প্রস্টেট গ্ল্যান্ডের, হ্যাঁ, তার সাথে ধরুন একদম শোল্ডার রিলেটেড পোর্শন বা একদম নেক, আমাদের সার্ভাইকাল সেকশনে যদি কোনো অর্থোপেডিক সমস্যা থাকে সেগুলো, যাদের রিউমেটয়েড প্রবলেম আছে তাদের কিন্তু সাবধান। এখন যা পলিউশন লেভেল আছে এবং যে পরিমাণ আমাদের শরীরের মধ্যে এ যায় আর কি, বৃষ্টিও বেশ কিছুদিন দেখছি না, তার ফলে বাতাসে প্রচুর ধূলিকণা রয়েছে, সেটা সেডিমেন্টেড হচ্ছে না, যার ফলে কিন্তু চেষ্টা করবেন যাদের ক্ষেত্রে ব্রিদিং ট্রাবল আছে বা ধরুন সিওপিডির সমস্যা রয়েছে তারা কিন্তু সেই জায়গাগুলোকে নজর দিতে। আমি প্রাথমিক ক্ষেত্রে অন্তত এপ্রিল মাসে 24-25 তারিখ পর্যন্ত বলবো। আপনারা দেখবেন শুক্র যখনই ডাইরেক্ট হবে, ডাইরেক্ট হওয়ার মোটামুটি 1-1.5 দিন আগে থেকে তার কিছুদিন পরের থেকেই আস্তে আস্তে কিন্তু কালবৈশাখী বা সেই রিগার্ডিং কম বেশি একটু বৃষ্টি বাদল শুরু হবে, যেটা এই সময় ন্যাচারাল হয়। আমাদের এখনো পর্যন্ত কিন্তু সেভাবে হয়নি,
তার ফলে আমের প্রোডাকশন বা অন্যান্য ফলের প্রোডাকশন প্রচুর হওয়া সত্ত্বেও তাদের কিন্তু গ্রোথ খুব স্লো আছে, কারণ ন্যাচারাল ওয়াটার তারা পাচ্ছে না। আর ঝড় জলের মাধ্যমে কিছু ন্যাচারাল আম খসে পড়ে গাছ থেকে, সেটা ন্যাচারালি গ্রোথের জন্য বেটার, না হলে ডাল শুদ্ধ গাছটি ভেঙে যাবে, এত আমের প্রোডাকশন হয় এবং গ্রোথটাও ভালো হচ্ছে না। কাঁঠালের ক্ষেত্রেও আমি দেখেছি সেটা হচ্ছে না, সেটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে না শুক্রের কারণে। শুক্র এবং মঙ্গল এই দুজন যে আমাদের ন্যাচারাল যে মেটেরিয়াল গ্রোথ যেটা দেয় সেটাকে খুব স্ট্যাগনেন্ট করে রেখেছে, এবং বৃহস্পতি দিতে পারছে না কারণ তার ডিসপোজিটার গন্ডগোল রয়েছে, এবং রাহুর ডিগ্রির থেকেও নিচে নেমে যাচ্ছে শুক্র, সেটা মোটেই খুব ভালো নয়। সুতরাং শুক্র 24 তারিখ পর্যন্ত খুব একটা যে কার্যকরী ফল দেওয়ার মতন জায়গায় থাকবে তা নয়, যদিও 20 তারিখ থেকে অল্প অল্প করে ফল দেবে 19 তারিখ থেকে, তবুও বলবো মোটামুটি ভালো ফল দিতে দিতে 24 ক্রস করতে হবে ওকে। 25 তারিখও 3 ডিগ্রি 20 মিনিট ক্রস করে সিংহ রাশির নবংশে প্রবেশ করবে। স্পাউসের সাথে সম্পর্ক বেটার রাখবার চেষ্টা করবেন, পার্টনারশিপে যদি কোনো ব্যবসা করেন সেখানে বেটার রাখবার চেষ্টা করবেন। যদি কন্যা সন্তান থাকে তার সাথে কখনো কোনো তর্ক বিতর্কে যাবেন না, যতটা সম্ভব নেগোসিয়েশনের মাধ্যমে কাজ করবার চেষ্টা করবেন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন আমি দুটো জিনিস আপনাদের বলবো বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনের ক্ষেত্রে। প্রাথমিক ক্ষেত্রে কিন্তু খুব একটা লাভদায়ী ফল আপনাকে প্রদান করবে না। যদি কোনো ব্যক্তির মঙ্গল, বর্তমান যেখানে মঙ্গল আছে তার উপর দিয়ে সুপার ইম্পোজিশন হচ্ছে, কিন্তু সেখানে চন্দ্র বা শুক্রের মতন প্ল্যানেট আছে, বা ধরুন বৃহস্পতির মতো প্ল্যানেট থেকেও নিজভঙ্গ করছে, তাহলে কিছুটা ভালো ফল দেবে, কিন্তু সেটাও 18 তারিখ থেকে। মিনিমাম যে রেজাল্টটা দেবে সেটা 18 তারিখ থেকে। অনেকে হয়তো সেটা নাও বুঝতে পারে, কারণ সেটার মানে অ্যাকচুয়াল ফলটা দিতে দিতে মাসের শেষ। তো যাই হোক, তো প্রথম দিকে কিন্তু আপনারা খুব একটা কার্যকরী ফল যে পাবেন সেটা কিন্তু নয়। হ্যাঁ, কাজের জায়গায় একটুখানি বেটার স্টেট আপনাকে প্রদান করতে পারে, যে কিছুটা কাজ করে সন্তুষ্টি পাওয়া, স্লাইটলি একটু ডিগনিটি আসা, বা ধরুন আপনার ঊর্ধ্বতন অধস্তন ব্যক্তিবর্গের সাথে সম্পর্ক অনেকটা স্বাভাবিক হওয়া, কোঅপারেশন পাওয়া কাজ করতে গিয়ে, এই ধরনের কিছু স্লাইট পজিটিভ আসপেক্ট আপনি পাবেন। তারপরে কিন্তু পরিস্থিতিটা অনেকটা স্ট্যান্ড স্টিল থেকে আপনাকে মোটামুটি মে মাস থেকে অনেকটা বেটার ফল দেওয়া শুরু করবে, এবং সেটা ফাইন্যান্সিয়ালি বলুন বা আপনার প্রফেশনাল ফিল্ড বলুন, বা ধরুন আপনি যদি ব্যবসা করেন বা সেলফ এমপ্লয়েড হন, কোনো হিলিং প্রফেশনে থাকেন, তাহলেও কিন্তু আপনাকে বেটার ফল প্রদান করবে। আপনি যদি কোনো যন্ত্রপাতি নির্মাণ বা সেই সংক্রান্ত, মনে করুন ভেহিকেল আছে বা যে কোনো রকম যন্ত্র, ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল কোনো যন্ত্রপাতি সারানোর বা এই সমস্ত ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এই সমস্ত কাজকর্ম করেন, আপনাকে কিন্তু মোটামুটি এন্ড অফ এপ্রিল থেকেই ভালো ফল দেবে। এরকম কোনো কোম্পানিতে আছেন তাহলে কিন্তু আপনার এনহ্যান্সমেন্ট হবে সব দিক থেকে, স্যালারি বলুন, আপনার স্টেটাস বলুন, সব দিক থেকে কিন্তু আপনাকে ভালো ফল দেওয়ার চেষ্টা করবে। কারুর যদি মনে করুন পর্যটনের ব্যবসা থাকে বা ধরুন ভেহিকেলের বিজনেস থাকে, সেই রিগার্ডিং জায়গা কিন্তু বেটার আছে। তবে নিজে যদি ভেহিকেল চালান তাহলে কিন্তু একটু সাবধানে চালাবেন, সেখান থেকে সমস্যা আসার যোগ আছে। লিভারের যত্ন নেবেন যতটা ডাক্তারবাবু বলেছেন বা আপনি যদি নিজেও বোধ করেন তাহলে। আর যদি হাই ব্লাড প্রেশার, হাইপার টেনশন রিগার্ডিং সমস্যা, প্যানিক অ্যাটাক জাতীয় সমস্যা এগুলো থাকে, এই সময় ডাক্তারবাবু যেভাবে যেভাবে চলতে বলেছেন সেভাবে চলে সময়টা কাটানোর চেষ্টা করবেন। ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন আপনাদের জন্য কিন্তু বেশ শুভ ফল নিয়ে আসবে। স্পেশালি সোশ্যাল রেকগনিশন, যেটাকে আমরা বলি মান সম্মান, আপনাদের পরিচিতি, নিজে যে কাজের সাথে যুক্ত থাকেন সেই কাজের ক্ষেত্রে কিন্তু আপনার যে পরিধি সেটা কিন্তু পরিব্যাপ্ত হবে। তার সাথে কাজ করে কিন্তু আপনি সুনাম পাবেন।
এবং অর্থনৈতিক জায়গায়ও কিন্তু আস্তে আস্তে বেশ বুনিয়াদি দৃঢ়তা কিন্তু দৃষ্ট হচ্ছে, কিন্তু সেটা মোটামুটি থার্ড উইক অনওয়ার্ডস। তার আগে কিন্তু বারবার বলেছি যে ফল দেওয়ার মতন জায়গায় প্ল্যানেটস কিন্তু নেই, মানে সার্বিক ফল দেওয়ার মতন অবস্থায়। মেন্টাল একটা অ্যাগনি বা ধরুন এক ধরনের মানসিক অবসাদ কিছুটা আপনাকে কিন্তু তাড়া করে বেড়াবে, স্পেশালি কাজ থেকে যখন ফিরে আসবেন। হ্যাঁ, তার কারণ হচ্ছে শুক্র মোটামুটি ন্যাচারাল গতি নিতে অন্তত 1 মাস সময় নিয়ে নেবে, এক ডিগ্রির মতন গতি নিতে। তো যতক্ষণ পর্যন্ত সেটাও না নিতে পারবে আপনাকে কিন্তু, যেহেতু 6000 লর্ড, তো আপনার মধ্যে এক ধরনের লোনলিনেস বা ধরুন এক ধরনের কাজ করার পরে মনে হবে যে সবাই কিরকম বাহবা দিয়ে পিঠ চাপড়ে সাবাসি দিয়ে সবাই কিন্তু চলে গেল যে যার মতন, আপনি কিন্তু যেখানে ছিলেন সেখানেই দাঁড়িয়ে রইলেন। এই ধরনের একটা পিকিউলিয়ার লোনলিনেস বা ডিপ্রেসিভ ফিলিংস কিন্তু আপনার তৈরি হওয়ার এ সময় যোগ আছে। সেই বিষয়টা একটু মাথায় রাখবেন। আপনার মামা বাড়ির দিকের যে অবস্থান আছে সেটা থেকেও কিন্তু একটু ঋণাত্মক ব্যাপার আছে। যদি দেখেন কোনো ব্যক্তির সাথে কোনো রকম মানে সম্পর্কের ক্ষেত্রে হয়তো অতটা দৃঢ়তা নেই বা আকছাড়া আপনারা তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন, তাহলে এই সময়টা আমি বলবো অন্তত মে মাসের 12 তারিখ পর্যন্ত চেষ্টা করবেন যদি কৌশলে একটু অ্যাভয়েড করে বেরিয়ে যাওয়া, যাতে বিতর্কের মধ্যে না পড়তে হয়। সন্তানের গ্রোথ কিন্তু খুব ভালো দেখতে পাবেন, বিশেষত এই মাসের শেষ থেকে। হায়ার স্টাডিজে থাকলে কিন্তু আরও গ্রোথ দেখতে পাবেন, টেকনিক্যাল ফিল্ডে থাকলে আরও। যদি কোনো শরীরের ক্ষেত্রে বলবো নার্ভাস সিস্টেমের সমস্যা, লিভারের সমস্যা, প্যানক্রিয়াসের সমস্যা এবং ক্যালসিয়াম ঘটিত কোনো রোগ যদি থাকে, মানে কোনো ডেফিসিয়েন্সি থাকে, সেই সংক্রান্ত সমস্যা থেকে সাবধান থাকবেন, চিকিৎসকের পরামর্শ নেবেন। মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনের ক্ষেত্রে বলে দিই, যারা বিভিন্ন রকম ব্যবসার ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং কাজের সাথে যুক্ত আছেন, ছোট বড় যেরকমই হোক না কেন, সেই ম্যানুফ্যাকচারিং যদি কোনো প্রাণহীন কোনো বস্তু হয়, মনে করুন কোনো মেটাল হতে পারে, কোনো পাথর হতে পারে, কোনো সাপ্লাইংয়ের কাজ করছেন, কোনো ইলেকট্রিক্যাল অ্যাপারেটাসের কাজ করছেন, কোনো বিউটি প্রোডাক্টের কাজ করছেন, কোনো হেলথ প্রোডাক্টের কাজ করছেন, যেটা নিজে একটা জড় পদার্থ, কোনো সজীব পদার্থ নয়, তাহলে এবং সেটা ম্যানুফ্যাকচারিংয়ের সাথে আপনি যুক্ত আছেন, তৈরি করছেন, তাহলে কিন্তু আপনাকে যথেষ্ট সুনাম, প্রতিপত্তি, যশ, খ্যাতি সব কিছুই দেবে এবং আপনি সেই কাজের মধ্যে কিন্তু বেশ কিছুটা অগ্রগতি আপনি পাবেন। এবং সেটা এই এপ্রিলের থার্ড উইকের পর থেকে কিন্তু খুব স্লোলি আপনাকে বেটার ফল দেওয়া শুরু করবে এবং মাসের শেষ থেকে কিন্তু অত্যন্ত ভালো ফল আপনাকে প্রদান করবে। দেখবেন আমি সারা মাসের যখন কথা বলেছি, আমার মান্থলি যে প্রেডিকশন, সেখানেও কিন্তু আমি এই কথাটাই বলেছি, একটু বড় আকারে বলেছি আর কি। আর পরিবারের মধ্যে সেটা গৃহ নির্মাণ, নতুন কোনো ভূমি ক্রয় বা ধরুন নতুন কোনো বাড়ির এক্সটেনশন, এই রিগার্ডিং কাজ করতে পারে। আমি মকরের ক্ষেত্রে আগের দিন আলোচনায় বলেছি, আপনারা অনেকে শুনবেন, যখন আপলোড হবে দেখতে পাবেন যে কিছু কটু কথা বলে ফেলেছি আর কি। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে মকরকে স্যাটিসফাই করা সম্ভব নয়। মকর তার ধাত্র অনেক বড়, ক্যাপাসিটার অনেক বড়, তাকে সেটা সম্ভব নয় এবং ভীষণ খুঁতখুঁতে হয় তারা যে কোনো কিছুতে। একে জিজ্ঞাসা করবে, আবার খানিকক্ষণ বাদে তার একজনকে জিজ্ঞাসা করবে, আরেকজনকে জিজ্ঞাসা করবে। ও সবসময় অনুসন্ধিৎসু এক ধরনের প্রকৃতি। তো সেই জায়গাটার কিছুটা মেলডাউন কিন্তু আপনাকে দেবে অন্তত মাসের মিডের একটু পর থেকে, 17-18 থেকে সামনের মাসের 12 তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে কম্পারেটিভলি একটু বেটার টাইম দেবে। আমি বারবার যেটা বলছি যে বাড়ির ক্ষেত্রে এক্সটেনশন, নির্মাণ, পুনর্নির্মাণ,
বা ডেকোরেশন, ইন্টারনাল কোনো কাজকর্ম সেই রিগার্ডিং। আর একটা জিনিস হচ্ছে সন্তানের অগ্রগতি, সন্তানের প্রগতি, সন্তানের ধরুন যদি ছোট থাকে তাহলে তার গ্রোথ, সেক্ষেত্রে বেটার হওয়া কিন্তু আমি ভালোই দেখতে পাচ্ছি। স্পাউসের সাথে সম্পর্ক কিন্তু খুব কেয়ারফুলি মেনটেন করবেন, বিবাদাত্মক কথা বলবেন না, এবং যতটা সম্ভব বললে কিন্তু আপনার বাড়ির পরিবেশ টোটালি ডিস্ট্রয় হয়ে যাবে। কোনোভাবে কোনো বিবাদে যাবেন না, অন্তত 12ই মে পর্যন্ত চেষ্টা করবেন বিবাদাত্মক কথা থেকে নিজেকে সেগ্রিগেট রাখা। আর যেটা আরেকটি বিষয় বলার, আপনার যদি কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা থাকে, কোনো ফুড প্রিপারেশন রিলেটেড ব্যবসা থাকে, মনে করুন আপনি 50টা বাড়িতে খাবার সাপ্লাই করেন, সেই রিগার্ডিং কোনো ব্যবসা আছে, তাহলে কিন্তু খুব সাবধান এই সমস্ত জায়গায়। খাবার বিশেষত রান্না করার সময় খুব সতর্ক থাকবেন, ভীষণ সেন্সিটিভ ব্যবসা, এরকম লাভের পরিমাণও বেশি, সেরকম খুব সেন্সিটিভ, মানে সামান্য কোনো সমস্যা হলে কিন্তু ব্যবসা একদম ঘাটায় চলে যাবে, এটা থেকে খেয়াল রাখবেন। অর্থোপেডিক জায়গায় খুব নজর দেবেন, আর লিভারের আপার লিভার স্প্লিন পোর্শনের দিকে নজর দেবেন। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে শিফট হচ্ছে, সেই রিগার্ডিং এফেক্ট নিয়ে বলছি। আপনারা আপনাদের দুটো জিনিসের প্রতি নজর রাখবেন। প্রথম হচ্ছে কোড অফ কন্ডাক্ট। নর্মালি কুম্ভের মানুষের যদি শনি দুর্বল না থাকে, তাদের সেই ব্যাপারটা ন্যাচারালি রেস্ট্রিক্টেড থাকে, কিন্তু সমাজে তো সবার ক্ষেত্রে সেটা ঘটবে না। সমাজের 30% মানুষ হয়তো সেই জায়গাটা বিলং করছে, বাকিদের ক্ষেত্রে কিন্তু মাঝারি, অল্প দুর্বল, মাঝারি দুর্বল বা অত্যন্ত দুর্বল এই ধরনের প্রকৃতি পাওয়া যাবে। তা আমি বলবো মাঝারি থেকেই, কিন্তু শনি যদি মাঝারি প্রকৃতির দুর্বলতা থাকে তাহলেই কিন্তু আপনি কনসিয়াস থাকার যথেষ্ট চেষ্টা করবেন এই ফেজটাতে। আর কোড অফ কন্ডাক্টের ক্ষেত্রে, আর 2 নম্বর হচ্ছে আপনি যদি কোনো ডিসিপ্লিন ফোর্সে চাকরি করেন, বা ধরুন খুব টাইম বাউন্ড কোনো কাজ আপনাকে করতে হয়, এটা যে কোনো, কুম্ভের ক্ষেত্রে আমি খুব হার্ডশিপ করতে মানুষকে দেখেছি, কারণ 10th হাউস এবং 3rd হাউস দুটোই মঙ্গল। অনেক সময় ফ্যামিলি শুদ্ধ মানুষ একসাথে ব্যবসা করেন, ভাই বোন মিলে, সেই অনেক দিনের পুরনো ব্যবসা বাপ ঠাকুরদার আমল থেকে তারা চালিয়ে আসছে, এবং খুব সক্ষমতার সাথে তারা সেই ব্যবসাকে চালাতে পারে। যদি এই ব্যক্তি কোনো বড় হয় আর কি, ধরুন 4-5 জনের মধ্যে সে বড়, তাহলে অত্যন্ত অনেস্টির সাথে সে সেই ব্যবসা করতে পারে, সেই রিগার্ডিং জায়গা কিন্তু। এবং খুব হার্ড কাজ, ধরুন দেশ রক্ষার কাজ, সোলজারের কাজ, প্যারামিলিটারি, পুলিশ, যেগুলো খুব টাফ ডিউটি যারা করতে হয়, নাওয়া খাওয়া কোনো কিছুর কোনো খেয়াল থাকে না। বিশেষত সোলজারদের ক্ষেত্রে তো সেরকম কোনো সম্ভাবনাই থাকে না, কারণ তারা সব থেকে কঠিন ডিউটি করেন আমাদের জন্য, তো সেই রিগার্ডিং কাজ করেন। বা ধরুন অনেক গভীর মাইন্সে নেমে সেখানে কাজ করছে, বা ধরুন সমুদ্র বা কোনো বেসিন থেকে তেল উত্তোলন করছে, ন্যাচারাল গ্যাস উত্তোলন করছে, এই রিগার্ডিং। বা ডিপ সিতে গিয়ে অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করছে যে সেখানে কিছু খনিজ পদার্থ আছে কিনা, এই ধরনের খুব কঠিন ঝুঁকিপূর্ণ কাজ এবং খুব লোনলি কাজ, একা কাজ, যে কাজের সাথে অন্য কেউ অ্যাসোসিয়েটেড নয়, এরকম কাজ কিন্তু তারা অত্যন্ত সাহসিকতা, দৃঢ়তা, মান সম্মান এবং ভীষণ ডিগনিটির সাথে, অনেস্টির সাথে তারা করতে পারে। অনেস্টির পরকাষ্ঠা থাকে তারা, তো এই ফলটা কিন্তু তাদের পূর্ণ মাত্রা এখন প্রদান করবে। কিন্তু একটা জিনিস শুধু বলবো, কথাবার্তার উপরে নজর রাখবেন যতটা রাখতে পারেন, এবং পরিবারের যদি কোনো ধরুন ফুড ফ্যামিলি ফিনান্সের জায়গায় যদি কোনো সমস্যা দেখেন, কারণ শুক্র, বারবার বলছি, শুক্র ন্যাচারাল তার স্পিড নিতে কিন্তু মে মাসের মিড পর্যন্ত, আমি যে 12ই মে তারিখটা বলছি, সেই তারিখটা মোটামুটি শুক্র ওই 1 ডিগ্রির কাছাকাছি গতিতে পৌঁছাবে অন্তত, মানে 1 ডিগ্রির থেকে দূরে থাকবে কিন্তু কাছাকাছি, এনহ্যান্সিং ফ্যাক্টরটা বেশি থাকবে।
তো সেটা চিন্তা করেই বলছে ওই সময় পর্যন্ত কিন্তু এই মানে ফুড ফ্যামিলি ফিন্যান্স ব্যাপারে নজর দেবেন ফ্যামিলির প্রতি। যদি কোনো সমস্যা দেখেন তাহলে অবশ্যই সেদিকটাতে কশাস থাকবেন, এবং টাকা পয়সা ইনভেস্ট করে কোনো ব্যবসা করছেন, ইনিশিয়েট করছেন, এনলার্জ করছেন, সেদিকেও সাবধান থাকবেন। হার্টের দিকে নজর দেবেন, ইন্টেস্টাইনের দিকে নজর দেবেন, এবং কোলন অংশেও কিন্তু নজর দেবেন। মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন বৃহস্পতি রাশি পরিবর্তন করছে এবং নক্ষত্র পরিবর্তন করছে, এবং মীন নিজেই বৃহস্পতির মানে তার সেই ঘরের সে লর্ড সে, এবং সে মীন থেকে এখন বর্তমানে থার্ড হাউস থেকে ফোর্থ হাউসের দিকে শিফট করছে, উচ্চ গতিতে রয়েছে। মঙ্গল তার দ্বিতীয়পতি নবমপতির নক্ষত্র, তো সব দিক থেকে বেটার আসপেক্ট কিন্তু তৈরি হবে। কিন্তু এই বেটার আসপেক্টের ফল আপনাকে কিন্তু প্রদান করবে 28শে এপ্রিলের পর থেকে। তার আগে কিন্তু খুব একটা প্রদেয় ফল আপনি পাবেন না একদম। যারা চাকরির চেষ্টা করছেন, ব্যবসার চেষ্টা করছেন, ইন্টারভিউ দিচ্ছেন, তারা তাদের কাজ কন্টিনিউ করুন, অবশ্যই করুন, কিন্তু দেখবেন রেজাল্ট বেরিয়ে পুরো ব্যাপারটা ফুল প্রুফ একটা জায়গায় গিয়ে দাঁড়াতে জিনিসটা কিন্তু আপনার মে মাসের প্রথম উইক নিয়ে নেবে, এবং তারপরে কিন্তু আপনাকে প্রিডমিনেন্টলি আপনাকে কিন্তু বেটার ফল ও দেবে, বেশ কিছুদিন বেটার ফল দেবে। রাহুকেতুর অ্যাক্সিসটাও আপনার থেকে নেমে আসবে 18 তারিখ মে মাসে, সেটাও আপনার জন্য বেটার আসপেক্ট আছে। দুটো জিনিস থেকে কশেস করব আপনাদের, অন্তত এপ্রিল মাসটা চেষ্টা করবেন মেন্টালি খুব পিসফুল থাকার, এবং চেষ্টা আরেকটা জিনিসও করবেন, যদি স্পাউসের সাথে কোনো জায়গায় কোনো নীতিগত ডিফারেন্স থাকে তাহলে একটু দূরত্ব মেনটেন করা। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা পরিবারের ক্ষেত্রে সেটা ডিফারেন্ট হবে, কিন্তু আমি এটা জেনারেল বলছি যে একটু ডিস্টেন্স মেনটেন করা, যাতে ওই বোন অফ কন্টেনশন বা সেই রিগার্ডিং ইস্যুগুলো যাতে বারবার উঠে এসে পরিস্থিতিকে কোনোভাবে বেশি ভোলাটাইল না করতে পারে সেটা দেখা। আর 2 নম্বর হচ্ছে শারীরিক ক্ষেত্রে আপনি কিন্তু লিভার, প্যানক্রিয়াস এবং তার সাথে মিডিল লোয়ার কোলন, অ্যানাস বা ধরুন প্রস্টেট গ্ল্যান্ড, ইভেন রিপ্রোডাক্টিভ অর্গানস বোথ মেল অ্যান্ড ফিমেল, সেটা কিন্তু নজর দেবে। জায়গাটা লোয়ার অ্যাবডোমেন পোর্শনটা কিন্তু গন্ডগোল করবে। তো যদি কোনো সিমটম দেখেন যে আপনার ক্ষেত্রে মনে হচ্ছে, তাহলে কিন্তু সত্বর চিকিৎসকের পরামর্শ নেবেন। যারা প্রেগনেন্ট পিরিয়ডের মধ্যে রয়েছেন, মোটামুটি মিড পিরিয়ডে 4 মাস থেকে 7 মাসের মধ্যে রয়েছে, তারা এই সময় কিন্তু যা যা প্রিকশনারি মেজার আছে, ওষুধপত্র আছে, সেগুলো কিন্তু টাইমলি খাবেন। খাদ্যের প্রতি খুব নজর দেবেন, খাদ্য গ্রহণের ক্ষেত্রে। এটা কিন্তু বারবার বলছি মিনের ক্ষেত্রে, রাহু যদি কখনো মনে করুন এখন নবাংশে আপনার পঞ্চমে বসে আছে এবং সে 18 তারিখ পর্যন্ত বসে থাকবে, তো সে কিন্তু আপনার মধ্যে ডিজায়ার বলুন, সেটা খাদ্য থেকে ডিজায়ার, সেটা বিশেষত আমি যে বললাম যে মিড প্রেগনেন্সি পিরিয়ডে যারা আছেন, খাদ্য থেকে ডিজায়ার, বা অসুস্থ মানুষ মনে করুন সুগার, ব্লাড সুগার আছে, তাকে মিষ্টি জাতীয় খাবার খেতে বারণ করেছে, সেটার প্রতি তার লোভ বেশি হওয়া এবং না জানিয়ে খেয়ে নেওয়া, এই ধরনের প্রকৃতি কিন্তু তৈরি হতে পারে। তো একটু নজর রাখবেন সেই বিষয়গুলোতে, বা ধরুন কোথাও যেতে বারণ করা হয়েছে সেদিকেই তার ঝোঁক আছে যাওয়ার, অর্থাৎ তার মধ্যে একটা বলা যেতে পারে একটা ঋণাত্মক প্রবৃত্তি তৈরি হতে পারে। ভালো জিনিস বা ভালো জিনিসটা থেকে সে দূরে সরে গিয়ে লোভনীয় জিনিসগুলোর প্রতি তার একটা দৃষ্টিগোচর হতে পারে। তবে ভালো দশায় থাকলে মোটামুটি ন্যাচারাল সেফগার্ড পেয়ে যাবে। ভালো থাকবেন প্রত্যেকে।